আর একটা ম্যাটার্নাল হেলথের একটা ফিগোর একটা স্ট্র্যাটেজি আছে, আমি ওটা তোমাকে পাঠিয়ে দিব, তোমরা একটু দেখে নিও, ওখানে কিছু ধরো রাইটস এর বিষয়গুলো আছে জি ম্যাম। ইত্যাদি। হ্যাঁ, এটা তোমাদের পড়ার জন্য রিডিং ম্যাটেরিয়াল হিসেবে তোমরা এটা পড়বে, পড়াশোনা করবে। আরেকজন জয়েন করবে আমাদের সাথে, না? তিনজন এসে ম্যাডাম গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো হাবিব? জি ম্যাডাম, আপনি ভালো আছেন ম্যাডাম? সবকিছু ঠিক আছে? জি ম্যাডাম, এই আছি, আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো আছি। বেশি ভালো থাকতে পারছি না হাবিব। ব্যস্ত ম্যাডাম? জীবনের ব্যস্ততা এত বেশি যে সারাক্ষণই হয়ে যাচ্ছে, ওভার বার্ডেন হয়ে যাচ্ছি, যার জন্য একটা স্ট্রেস কাজ করে সবসময়ের জন্য। আজকে তোমরা দেখেছিলে, স্লাইড গুলো দেখে এসেছিলে, কালচার অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। হাবিব, পুরোটা দেখে নেই দেখেছিলে? ম্যাডাম, তারপরে একটু চোখ বুলিয়ে এসে আর কি ম্যাডাম। বলিয়েছি, এটা তো খুব সহজ একটা বিষয়, খুব বেশি কঠিন না, তাই না? কালচারের সাথে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ কি জড়িত, কারণ পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। পাবলিক হেলথ এক্সপার্টকে অবশ্যই জানতে হয় যে কি ধরনের কালচার অ্যাসোসিয়েটেড, কি ধরনের প্র্যাকটিস, এবং সেটা কি আসলেই মায়ের জন্য ক্ষতিকর, বাচ্চার জন্য ক্ষতিকর, বা মানুষের অ্যাডোলেসেন্টদের জন্য ক্ষতিকর কিনা। এই কারণে এই বিষয়গুলো জানতে হয়, যাতে করে আমরা এই ধরনের প্রোগ্রাম নিতে পারি যেগুলো ক্ষতিকর, সেগুলোকে আমরা যাতে প্র্যাকটিস না হয় সেই বিষয়গুলো। বুঝতে পারলে? তো আমার মনে হয় আমরা শুরু করে দিই সেশন। 3 মিনিট হয়ে গেছে, আরেকজন কে জয়েন করার কথা, আরেকজন বন্যা। আইরিন সুলতানা। আইরিন, আইরিন ভালো আছে তো? জয়েন করতে পারবে ম্যাম তো? আইরিন আপু ট্রাই করতেছে, আমাকে ফোন দিয়েছিল। ট্রাই করছেন না? জি ও আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি, ও জয়েন করে ফেলবে এর মধ্যে জি। হয়তো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, ফাইন। তাহলে তোমরা একটু বলো, আইরিন জয়েন করতে করতে বলো যে কি ধরনের কালচার আছে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড। রিপ্রোডাক্টিভ হেলথের কম্পোনেন্টস গুলো তো জানো, হ্যাঁ? সেখানে ম্যাটার্নাল হেলথ আছে, চাইল্ড হেলথ আছে, সেক্সুয়াল হেলথ আছে, সেখানে তোমার অ্যাডোলেসেন্ট হেলথ আছে, ঠিক আছে? তোমাদের একটু নিজে একটু বলো যে কি কি ধরনের কালচারের সাথে তোমরা পরিচিত, যে কেউ। হ্যাঁ, কেউ কথা না বললে কি হবে? কথা বলো। কোনো কালচার সম্বন্ধে কোনো ধারণা নেই যে এই সব হেলথ রিলেটেড কি ধরনের কালচার আছে? হাবিব? হেলথ রিলেটেড কালচার বলতে রিলিজিয়াস বিহেভিয়ার এইসব, আহ, তারপরে বলতে কি বিভিন্ন বোঝায় ধরনের। সেটা জানতে চাইনি আমি, তোমাদের এক্সপেরিয়েন্স থেকে কালচার দুই একটা এক্সাম্পল তৈরি করবে। কি বলতে কি বোঝায় থিওরিটিক্যালি দরকার নেই আমার, আমি জানতে চাই যে যেমন এইসব ফুড হেলথের বিলিফ, সাথে। মানে ফুড হ্যাঁ, বিলিফ আছে, যেমন মনে করে যে প্রেগনেন্সির টাইমটাতে খুব বেশি খাওয়া যাবে না, যাতে বাচ্চা ওভারওয়েট হয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ডেলিভারি, ভেরি গুড এক্সাম্পল হাবিব, দেখা ভেরি গেছে গুড এক্সাম্পল। ডেলিভারির সময় দেখা গেছে তার কষ্ট হবে, তারা এটা মনে করে। এক্স্যাক্টলি, তারপর সো হচ্ছে এটা একটা কালচার যখন আমাদের। যখন কনভার্সন দেখা যায়, তখন তারা মনে করে যে এটা জিনে ধরছে, ভূতে ধরছে। গুড, ভেরি গুড। এটা এই একটা যে এক্সাম্পল, হ্যাঁ, রাইট। কিছু খাবারেরও বিলিফ আছে, মানে তারা কিছু বিশেষ রঙের বা বিশেষ কালারের ফুড গুলা তারা মানে খাইতে মানা করে, যে এটা খেলে মনে মানা হয় করে। সমস্যাটা। আচ্ছা আচ্ছা, কোনো এক্সাম্পল দাও তো যে এই ধরনের ফুড খেলে তাদের কি বিলিভ আছে, একটু বলতে পারবে? যেমন জোড়া কলা খেলে বাচ্চার হাত পা জোড়া বাচ্চা হবে। জোড়া হবে, হ্যাঁ। হুম, আচ্ছা, exactly। আর হাবিব আর কিছু? এই কালার, মুহূর্তে কারণ মনে হতেছে না। হুম। মনে পড়ছে আরেকটা না, আমি কারণ খাবার নিয়ে শুনেছি যে মুরগির গলা খেলে বাচ্চার গলা লম্বা হবে, এটাতে। হ্যাঁ, সেটা খাবার নিয়ে অনেক আছে। ও যেটা বললো যে কালার্ড ফ্রুটের কথা, আমি মানে খাবার সম্পর্কেই তো অনেক আছে, হ্যাঁ। প্রেগনেন্সি, চাইল্ড বার্থ, খাবার নিয়ে অনেক ধরনের কালচার আছে, বিলিফ আছে। কিন্তু আমি ওই যে কালার্ড ফ্রুটের ফলের কথা বললাম, এটা আমি প্রথম শুনেছি, এই জন্য হাবিবের কাছে জানতে চাচ্ছি যে ও বলছে মনে পড়ছে না। কারণ কালার্ড মনে ফ্রুট হচ্ছে নিয়ে কোনো কালচার আমি ঠিক জানি না, আমার জানা নেই। তুমি এমনি যদি একটা জানো। হয়তো এটা নর্মালি শোনা যায় যে মানে টমেটো
এই টাইপের গাজর এগুলো খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে। দ্যাটস এ গুড কালচার। তাহলে এগুলো বেশি খাবে, বাচ্চা ভালো হবে, ফর্সা হবে। তাহলে তো হাবিব এটা আমরা ভালো কালচার, কালচার অবশ্যই এটা কালচার, ঠিকই আছে। দ্যাটস গুড। আর কিছু? ম্যাডাম, আমি আইরিন বলছি। আইরিন, ওকে, ভালো আছো আইরিন তুমি? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো ম্যাডাম, আমি কালচার একটা নিয়ে আলোচনা শুনেছি করছি। সেটা হচ্ছে ডাবের পানি খেলে বাচ্চা। একদম ঠিক বলেছো, এটাও এটাও আছে। আর কেউ কিছু বলবা? যে ম্যাডাম হসপিটাল ডেলিভারিতে অনেক অনাগ্রহ থাকে, যে হসপিটাল হ্যাঁ হ্যাঁ, ডেলিভারিতে। রাইট, এটাও একটা কালচার। হাসপাতালে যাওয়া যাবে না, হাসপাতালে কেউ যায়নি কোনোদিনও, তাই না? এটা তাদের মধ্যে একদম ডিপ রুটেড হয়ে আছে যে হাসপাতালে আমাদের বংশধররা কেউ যায়নি, সব বাড়িতে হয়েছে। কোনো অসুবিধা হয়েছে তাহলে কেন যাবো হাসপাতালে, এই কথাটা, তাই না? তারপর হচ্ছে মানে কর্ড ক্লাম্প করার সময় তার বাঁশের কঞ্চি দিয়ে মানে কর্ড ক্লাম্প করে, এটা বাঁশের কঞ্চি, এটাও একটা কালচার ছিল। এখন এটা থেকে আমরা বের হতে পারছি না আগের চেয়ে। জি ম্যাম। আগের অনেকটা। চেয়ে চেঞ্জ হয়েছে না, এখন আর বাঁশের কঞ্চি হয়তো দেখা যায় না, একদম অত্যন্ত গ্রাম অঞ্চলে হতেও পারে হলে। আর কিছু আছে একটু বলো, তোমাদের কাছ থেকে শুনছি, খুব ভালো লাগছে শুনতে এগুলো, বলো। যে আর কেউ, একটা সবার জন্য হচ্ছে মুক্ত। সূর্যগ্রহণের সময় ম্যাডাম একটা মানে শুনেছিলাম। হ্যাঁ, অপারেশন। একজন বলছে, আমি ওর কথা শুনো, তারপর আরেকজন বলো। হ্যাঁ বলো। ম্যাম আরেকটা হচ্ছে যে ওটি ওটি অপারেশন করার সময় মানে করতে নারাজ, কারণ যদি পুরুষ ডাক্তার থাকে কিংবা ইমার্জেন্সি ক্ষেত্রে পুরুষ ডাক্তার অ্যাভেলেবেল থাকলে সেক্ষেত্রে দেখাইতে চায় না, কারণ একদম ধর্মীয় পর্দা নষ্ট একদম। হয়ে যাবে। এই যে ধর্মীয় পর্দা সিস্টেম, এটাও তাহলে একটা কালচার, যে সে ধর্মের উপর তার অনেক বেশি বিলিফ এবং তার পর্দা নষ্ট হয়ে যাবে, এটা তার অনেক বেশি বিলিফ, এই কারণে। সো এটাও একটা কালচারের মধ্যে পড়ছে। গুড। আর আরেকজন বলছিলাম, বলো কি বলছিলেন? ম্যাডাম, আমি আরেকটা শুনেছি সূর্যগ্রহণের সময় লাঠি গেড়ে সোজা করে রাখে এবং মাকেও হচ্ছে সোজা হয়ে দাঁড়ায় থাকতে হয়। খুবই ইন্টারেস্টিং কালচার, তাই না? খুবই ইন্টারেস্টিং কালচার। তাহলে এই যে সূর্যগ্রহণের সময় যে এটা অদ্ভুত একটা, মাকে সোজা হয়ে দাঁড়াবে, লাঠি গাড়বে, এটার সাথে বাচ্চা না হলে সমস্যা হয়ে যাবে, এই যে একটা স্ট্রং বিলিফ কোন কোন সোসাইটিতে আছে, কালচারে আছে, তাই না? এছাড়া বুকের দুধ তারপরে হচ্ছে সম্পর্কিত মাছ মাছ কাটলে মাছের আহ, মতো ঠোঁট কাটা হবে। ঠোঁট কাটা হবে। ওই যে ঠোঁট কাটা যেটা হয় সেটা বলে যে ও মাছ কাটছিল বটি দিয়ে, ওই ইসের সময়, সূর্যগ্রহণের সময়, কি বলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময়, ঠিক না? তাহলে এটা হবে। আর কিছু? অনেক মজার মজার তথ্য জানা যাচ্ছে, দেখো, আর সবাই মিলে অনেক কিছু আবিষ্কার করছি আমরা। ইকোনমিক কিছু বিষয় আছে, যেমন বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন সবসময় চান যে তার সম্পূর্ণ খরচটা, প্রেগনেন্সি রিলেটেড ডেলিভারির সময় বা সম্পূর্ণ খরচটা তো সব বাপের বাড়ি দেবে। তা আমি এরকম একদম। অনেক জায়গায় দেখছি যে তারা সিজারিয়ান সেকশন প্রয়োজন, কিন্তু তারা ওয়েট করতেছে যে বাপের বাড়ি কোনো একজন লোক আসবে বা তারা টাকা দিবে, মানে এরকম অনেক তারপরে জায়গায়। হবে। হ্যাঁ, তারপরে হবে। একদম। কিংবা তারা সিজারিয়ান সেকশন করতে চাইতেছে না, তাদের টাকাটা তো বেশি লাগবে, এরকম অনেকগুলো বিষয় আছে। এই যে একটা কালচার, যে বাপের বাড়ি, অর্থাৎ মেয়ে মহিলার বাপের বাড়ি, বউয়ের বাপের বাড়ি থেকে আসতে হবে, যার জন্য কিন্তু তার কোনো ধরনের কেয়ার গুলো আর হয় না। চিন্তা করতে পারো কত বড় মানে ইফেক্ট এটা হতে পারে। আমার একটা এক্সপেরিয়েন্স আছে এরকম, আমি কি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে সেরিব্রাল পলসি হয়েছিল জি ম্যাম, বাচ্চাটাকে? এটা করেছিলেন। হ্যাঁ, যে বলেছিলাম। তাহলে এটা কি, এই যে মানে বাপের বাড়ির জন্য সে ডিপেন্ড করছিল, তাহলে তোমাদের মনে আছে? তাহলে জাস্ট ইমাজিন। ভেরি গুড হাবিব, খুবই ভালো একটা এক্সাম্পল সামনে এনেছো। আরো বলো তোমরা, তোমাদের কাছ থেকে আমি আজকে লার্ন করি। আরো কিছু কিছু অবশ্য আমি শুনছি যে প্রেগনেন্সিতে হাতে মেহেদি দেওয়া যাবে না, বাচ্চা হওয়ার পরে বাচ্চার কাঁথা মা ধুতে পারবে না, তাহলে নাকি বাচ্চার পেট মোচড় দেয়। এই টাইপের, আমি জানি না এগুলো সত্যি না আচ্ছা, এই মিথ্যা। ধরনের, হ্যাঁ নিশ্চয়ই, এই যে শুনেছো যেহেতু, হয়তো এগুলো নিশ্চয়ই আছে, না হলে তারপর কোথায় হচ্ছে শুনবো। যেমন আগে ম্যাডাম ছিল অনেক সময় যে কোলোস্টামটা মানে ফেলে রাইট দিত। প্লাস হচ্ছে রাইট। গিয়ে অনেক জায়গায় আছে তারা প্রথম বাচ্চা হলেই মধু খাওয়াবে, প্রথমে মধু বাচ্চা, খাওয়াতো, এবং যেটা এই হচ্ছে মধু গিয়ে খাওয়ানোর প্রচলন কিন্তু এখনো আমরা বেরোতে পারি নাই। এখনো তুমি যাও গ্রাম অঞ্চলে, যাও, মধু, মিষ্টির পানি, চিনির পানি, ছাগলের দুধ। গ্রাম অঞ্চল না ম্যাম, আমি নিজে ভিকটিম এটা নিয়ে। নিজে কিভাবে সত্যি বলো তো? কথা। এটা হচ্ছে ইন্টারেস্টিং। আমার যখন বেবি যখন হওয়ার পরে আমার ফুফু শাশুড়ি থাকে হচ্ছে গ্রামে, তো উনি হুম। আসছে আমার বাচ্চাকে দেখতে। তো আমি তো ব্রেস্ট ফিড করাচ্ছি, কিন্তু আমি তো মধু, ওনাদের কত কথা, কালো টিপ দাও, মধু দিলা না এখনো বাচ্চার মুখে, আর আমি কালো তো টিপ দিব আর না, একটা। দিব না, দিবই না, মানে খুব
খুব ভালো মতোই আমি Right, বাইকা right. বসছি, কারণ আমি জানি একদম। এটা দিলে বাই চান্স যদি আল্লাহ মাফ করে কিছু একটা হয়, কারণ ফার্স্ট 6 মাস একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাইতেই হবে, আমি তো একটা পানিও দিব না। তো এটা নিয়ে Right. অনেক মনোমালিন্য অনেকটা হয়েছে যে হ্যাঁ বউ আরে কোনো বাপ কথা রে। শুনে না। তারপর কি তুমি উইন করেছিলা? ইয়েস ম্যাডাম, এবং এটা নিয়ে গ্রেট, এখনো দ্যাটস কথা এই যে ওঠে। মাদার, এই মাকে স্যালুট দিতে হয় যে দেখো সে ফাইট করে সে পেরেছে। এরকম কিন্তু মায়েদের এক্সাম্পল আছে, ইভেন রিল্যাক্টেশন করতে পেরেছে, এরকম মাও আছে যে অনেক কষ্ট করে সে রিল্যাক্টেশন করেছে, এক্সাম্পল আমাদের কাছে আছে। সো এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর কেউ কিছু অ্যাড করতে চাও? আমরা তাহলে সেশন শুরু করতে চাই। আমার মনে হয় আমার হাফ সেশন হয়ে গিয়েছে। তো এই যে চাইল্ড বার্থ রিলেটেড বললা, এই যে প্রেগনেন্সি রিলেটেড বললা, এর বাইরেও তোমার ব্রেস্ট ফিডিং রিলেটেড আছে, যেটা একটু আগে প্রিল্যাকটিয়ালের কথা বললে। এর বাইরেও ধরো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মেনস্ট্রুয়েশনের সাথে আছে। এর বাইরে সেক্স এন্ড সেক্সুয়ালিটি নিয়ে আছে, তাই না? এগুলো কিন্তু আমাদের মোটামুটি জানা, কিন্তু এই জানাগুলোকে আমাদের অবশ্যই যাতে যেগুলো কালচার গুলো আমাদের জন্য ক্ষতিকর, সে কালচার গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরোতে হবে? সচেতনতা তৈরি করতে হবে। কিভাবে বেরোতে হবে? ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস। লেভেলে সচেতনতা করতে হবে। হ্যাঁ, এটা শুধুমাত্র ধরো তুমি তোমার সাথে যার কথা হচ্ছে, তুমি যাদেরকে সার্ভিস দিচ্ছ তাদেরকে তুমি জানাচ্ছ, তারা জানাচ্ছে আরেকজন, এইভাবে যদি আমরা পুরা সবার মধ্যে আস্তে আস্তে, কারণ একটা জিনিসের চিন্তা চেতনা পরিবর্তন করা কিন্তু এত সহজ না, অনেক সময় লাগে। মানে চারিদিক থেকে যদি এটা নিয়ে কথা হয় তাহলে, এমন ধরো ইপিআই এর কথা আমরা বলি, এই যে ইমিউনাইজেশন, এক সময় তো ইমিউনাইজেশন এত পপুলার ছিল না, আসতো না, টিকা দিলে ক্ষতি হয়ে যাবে, টিকা দিলে জ্বর উঠে, এখনো কিন্তু টিকা নিয়ে অনেক সমস্যা কিছু না কিছু হচ্ছে। তো এই বিষয়গুলো থেকে যে বেরিয়ে আসা কিন্তু এত সহজ না। এখন দেখবো আমরা যে ইউপিআই সাকসেস কিন্তু অনেক বেশি। কেন বেশি? কারণ বিভিন্ন ভাবে এগুলোকে চেষ্টা করা হয়েছে, সব ধরনের লেভেল থেকে, তাই না? তো এই ধরনের যেগুলো ক্ষতিকর কালচার আছে এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। এই কারণেই আমাদের কালচারটা জানাটা আগে দরকার। আমরাই যদি না জানি তাহলে আমরা কি করে বের হব? ঠিক আছে, তাহলে আমাদের সেশনের কিছু অবজেক্টিভস আছে। অবজেক্টিভস বন্যা একটু পড়ে শোনাও। Learning objectives. At the end of this session, the students will be able to learn what is culture, importance of culture, cultural practices harmful to reproductive health, cultural practices, adolescence period, pregnancy, childbirth and newborn care, sex and sexuality, cultural practices and women's status, how to prevent harmful practices. তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে কালচারাল প্র্যাকটিসেস এই ডিফারেন্ট পিরিয়ড গুলোর সাথে রিলেটেড। হ্যাঁ, তার মানে এই বিষয়গুলো একটু ফোকাস করব। আর উইমেন স্ট্যাটাসের সাথেও কালচারাল প্র্যাকটিস কিন্তু রিলেটেড, তাই না? সেটাও আমরা কিন্তু বুঝতে পারি। আর কিভাবে আমি প্রিভেন্ট করব মূলত। সো ভেরি সিম্পল অবজেক্টিভস। তাহলে প্রথমে আমাদের জানা দরকার কালচার বলতে কি বোঝায়। কালচার বলতে কি বোঝায়? সো এটা একটা হিউম্যান বিহেভিয়ার অ্যাকচুয়ালি। সো ইন্টিগ্রেটেড প্যাটার্ন বলছে যে টুগেদার, একসাথে ইন্টিগ্রেট করা প্যাটার্ন অফ হিউম্যান বিহেভিয়ার দ্যাট ইনক্লুডস থটস, চিন্তা ভাবনা, কমিউনিকেশন, কিভাবে সে কার সাথে কমিউনিকেট কিভাবে করছে সেটা, প্র্যাকটিস, কি প্র্যাকটিস করছি, বিলিভস, কি ভ্যালুজ, কি কাস্টমস, কার্টেসিস, ম্যানার্স, সবগুলোই কিন্তু এই কালচারের মধ্যে কালচারের পার্ট অফ ইন্টারাক্টিং অফ এ রেশিয়াল, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল গ্রুপ। তো এইগুলো নিয়েই কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে ইন্টারাক্ট করি। ওকে, অ্যান্ড দ্য এবিলিটি টু ট্রান্সমিট দ্য অ্যাবাভ টু সাকসিডিং জেনারেশন। এবং এই কালচার গুলা কিন্তু, এই যে তোমরা বললে যে কালচার গুলোর কথা আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু এমন না যে এক জেনারেশনে ছিল আরেক জেনারেশনে চলে যাচ্ছে। সো চলে যায়, কিন্তু দ্যাট টেকস টাইম। তার মানে এই যে কালচার গুলো কিন্তু আমাদের জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন ট্রান্সমিট হয়। ওকে, তাহলে এটা হলো কালচার। আর কি কি আছে? যেমন মানে হেলথের সাথে রিলেশনশিপ কি আছে? তাহলে বলছে হেলথ অ্যান্ড ইলনেস আর ইন লার্জ পার্ট modeled by variables such as ethnic value, cultural orientation, attitude, religious beliefs. তাহলে এতগুলো জিনিস নিয়ে কিন্তু হেলথ অ্যান্ড ইলনেস এর বিলিফ কেও কিন্তু তোমার ইনফ্লুয়েন্স করছে। এথনিক ভ্যালু, কালচারাল ওরিয়েন্টেশন এবং অ্যাটিটিউড, রিলিজিয়াস যে বিলিফ আছে সেগুলো কিন্তু কোনটাকে হেলথ বলবো কোনটাকে ইলনেস বলবো, এগুলো কিন্তু এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করছে। তো অনেকে যেটাকে মানে তার ইলনেস হিসেবে কনসিডার করে, অন্যটা হয়তো সেটা কনসিডার নাও করতে পারে। সো এই ধরনের কিছু বিষয় আছে। অ্যান্ড ইলনেস এর মানেটা কিন্তু কালচারালি কনস্ট্রাক্টেড। ঠিক আছে, তাহলে কালচারালি কোনটাকে ইলনেস বলছে, কোনটাকে নর্মাল বলছে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
না, আমাদের যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট আছে আমাদেরকে অবশ্যই কালচারাল যে ভেরিয়েশন আছে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং আমাদের হেলথ কেয়ার সিস্টেমেও এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তাহলে কি কি স্টেপ আছে, যেটা ম্যাটার্নাল হেলথ কেয়ার কালচারালি সেন্সিটিভ, কি কি স্টেপে আমরা কি কি স্টেপ নিব যাতে ম্যাটার্নাল হেলথ কেয়ারকে আমরা দিতে পারি যেটা কালচারালি সেন্সিটিভ ম্যাটার্নাল হেলথ কেয়ার, সেগুলো কি কি? যেমন হচ্ছে পাবলিক এক্সপার্টস নিড টু বিকাম অ্যাওয়্যার। প্রথমটা হচ্ছে যে আমাকে অ্যাওয়্যার হতে হবে কমিউনিটি সম্পর্কে এবং তাদের কালচারাল বিলিফ সম্পর্কে। এরপরে হচ্ছে হি অর শি নিডস টু অ্যাসেস দ্য ইফেক্ট। এরপরে তাদের প্রথমটা আমি অ্যাসেস করলাম যে কি কি ধরনের বিলিফস, কি কি ধরনের কালচার, কি কি ধরনের ইত্যাদি আছে। এরপরে আমি দেখবো যে কালচার গুলো আছে, যে বিলিফ গুলো আছে, এটা আসলে ওই পার্টিকুলার পেশেন্ট অথবা ফ্যামিলির জন্য মানে কি কি ধরনের ইফেক্ট হচ্ছে, এগুলোর ইফেক্ট কি হচ্ছে তাদের উপরে, সেটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কিভাবে আমি পাবলিক হেলথ সিস্টেমে এটাকে আমরা নেগোশিয়েট করতে পারি, এটাকে আমরা এই ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি, এই প্র্যাকটিস গুলোকে চেঞ্জ করতে পারি, সেই নিয়ে আমাকে কাজ করতে হবে। তিনটা স্টেপ, একটা হলো জানা, তারপরে হচ্ছে যে এটার ইফেক্ট গুলো কি সেটা অ্যানালাইসিস করবে, তারপরে আমি কি স্টেপস নিব। এইভাবে কালচারাল প্র্যাকটিস গুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। তাহলে এখানে বলছে যে আমরা এই যে কালচারাল ভ্যালু গুলো যেগুলো আছে সারাউন্ডিং ম্যাটার্নাল হেলথ, এগুলো কিন্তু আমরা এখনো 21st সেঞ্চুরিতেও কিন্তু এগুলো বিদ্যমান আছে। এত কিছু এগিয়ে গেছে বিজ্ঞানের যুগে, এত কিছু আমরা এখন ঘরে বসে আমরা কল্পনাই করতে পারতাম না যে আগে একটা টেলিফোন ছিল না। আমার ছোটবেলার কথা মনে আছে, তোমাদের কতটুকু ছোটবেলা মনে আছে আমি জানি না। তখন একটা টেলিফোন, ধরো আমাদের বাসায় যখন টেলিফোন আসলো না, অন্য হয়তো কমিউনিটিতে একটা দুইটা বাসায় টেলিফোন আছে, তো তার বাসায় যে হয়তো টেলিফোন করতে হতো। এটা আমার নিজেরও আছে, আমাদের পাশের বাসায় যে আমাদেরকে ফোন করতে হয়েছে। তো এরপরে এই যে ল্যান্ড ফোন আসলো, ল্যান্ড ফোনের বাইরে কোনো অ্যাক্সেস ছিল না। এরপরে দেখো মোবাইল ফোন আসলো, সারা পৃথিবীতে মোবাইল ফোন, শুধু কথা বলতাম। এখন কি হচ্ছে, পুরো ভিডিও করা যাচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আগে কল্পনা করা যেত না যে এইভাবে ক্লাস নেওয়া যাবে, এগুলো শেয়ার করা যাবে, এতগুলো মানুষ একসাথে মিটিং করতে পারবে। এই প্যান্ডেমিক সিচুয়েশন না আসলে আমরা হয়তো এগুলো এক্সপ্লোরই করতাম না কখনো। তাহলে এই যে বিজ্ঞানের যুগে 21st সেঞ্চুরিতে যে আমরা এত কিছু আবিষ্কার, এত কিছু এগিয়ে গেছি, এত কিছু হয়েছি, তারপরেও কিন্তু এই যে কালচারাল বিলিফস গুলো কিন্তু আমাদের সোসাইটিতে রয়ে গিয়েছে। সুতরাং ওই বিলিফস এর সাথে রিলেট করে ম্যাটার্নাল হেলথ কিন্তু ডেটেরিয়েট করছে, এবং ম্যাটার্নাল ডেথও কিন্তু হচ্ছে। নট অনলি ম্যাটার্নাল, চিলড্রেনদেরও ডেথ হচ্ছে। ঠিক আছে, যেটা রিলেটেড টু কালচারাল বিলিফস প্র্যাকটিসের সাথে রিলেটেড। এগ্রি আমার সাথে সবাই? জি ম্যাম। দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই যে বিলিফস প্র্যাকটিস এগুলোর কারণেই ডেথ হচ্ছে, ডিসএবিলিটি হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম গুলো হচ্ছে, because of these cultural practices related to maternal health, child health, adolescent, whatever. তাহলে our analysis will remain incomplete if we fail to examine the influence of cultural values and beliefs. তাহলে যে কোনো কিছু যদি আমি পরিবর্তন করতে চাই, আমরা যদি কালচারাল ভ্যালুস বা কালচারাল বিলিফস এই জিনিসগুলোকে আমি অ্যাড্রেস না করি, ধরো আমি অ্যাজ এ কাউন্সিলর একজনকে, এই যে তুমি যেটা বললে যে হ্যাঁ একজন প্রেগনেন্ট মায়ের সাথে কাউন্সিলিং করছে যে সে তার আফটার ডেলিভারি বাচ্চাকে কি খাওয়াবে, সেক্ষেত্রে তুমি যদি না জানো যে তাদের কালচারাল প্র্যাকটিসটা কি, তারা কি রিজেক্ট করে দেয়, কোলেস্ট্রাম কি তারা ফিড করে, তাদের কালচারাল প্র্যাকটিস কি, তাদের ফ্যামিলি থেকে এখনো প্রিল্যাকটাইল ফিড গুলো দেয়, কালচার তাদের কি মাদেরকে কি এখনো ফুড রেস্ট্রিকশন করে প্রেগন্যান্সি পিরিয়ডে, অথবা বাচ্চা হওয়ার পরে ফুড রেস্ট্রিকশন করে কিনা, অথবা ফ্লুইড রেস্ট্রিকশন করে কিনা। কারণ ফ্লুইড রেস্ট্রিকশনও কিন্তু ভেরি কমন বাচ্চা হওয়ার পর বলে যে অনেক অনেক ধরনের বিলিফ আছে এগুলোর সাথে রিলেটেড। আর খাবার রিলেটেড তো বাচ্চা প্রেগন্যান্সির সময় আছে, প্লাস বাচ্চা হওয়ার পরেও আছে। তো এই বিষয়গুলো আমি যদি না জানি, আমি তুমি জাস্ট কাউন্সিলিং করলে যে আপনার বাচ্চা হওয়ার পরই আপনি শুধুমাত্র বুকের দুধ দিবেন, আর কিছুই দিবেন না, অন্য কিছু দরকারই নাই তাকে, ওই যেটুকু আসে ঘন একটু দুধ ওইটুকুই যথেষ্ট, এই কথাটা যদি তুমি বলো, কিন্তু যদি না জানো যে তার কিভাবে সে এটাকে ওভারকাম করবে, সেই বিষয়ে যদি আমি কোনো অ্যাড না করি, তাহলে কিন্তু আমার অ্যাডভাইসটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এই কারণেই আমাদেরকে আসলে জানতে হবে কালচারাল ভ্যালুজ এন্ড বিলিফস গুলা কি আছে। So it's easy to figure out the poor road infrastructure and transportation system contribute to why women are not able to access the facility, but where they are available. However, we often neglect the importance of factors of education. Poor literacy level in the women serves the
bedrock which encourages women to cling on the detrimental cultural beliefs and practices. So these cultural beliefs and practices stand as a major challenge to the war being waged on the maternal mortality in the developing world. এই কথাগুলো থেকে আমরা কি বুঝতে পারছি যে আমরা যদি ধরো একজন মা, আমরা যেটা জানি হ্যাঁ ম্যাটার্নাল মর্টালিটিতে আমরা পড়েছি না যে ম্যাটার্নাল ডেথ কেন হচ্ছে, ওয়ান অফ দ্য ডিলে হচ্ছে ডিলে ইন রিচিং দ্য সেন্টার, তাই না? সে হেলথ সার্ভিসে তার পৌঁছাতে তার ডিলে হচ্ছে। সেই ডিলেটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারি যদি তার দেখা যায় যে রোড তার ভালো না, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো না, সেগুলো কিন্তু আমরা রাতারাতি না মানে আমরা ইমপ্রুভ করতে পারি, ট্রান্সপোর্টেশনটা আমরা ব্যবস্থা করতে পারি বা রোড সিস্টেমও চেঞ্জ করা যায়। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিছু শোনাও যাচ্ছে না, আবার স্ক্রিন একটু ওয়েট করতে হবে, কিছু তো করার নাই অ্যাকচুয়ালি, একটু ওয়েট করবে, হয়তো এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রোড ট্রান্সপোর্টেশন এই বিষয়গুলো যেগুলো ফিজিক্যাল বাইরের স্ট্রাকচার সেগুলো আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু যে সমস্ত কালচারাল ভ্যালু, যে সমস্ত কালচার রয়েছে, যে সেই কালচার কিন্তু একজন এডুকেশনের সাথে জড়িত আছে, সেগুলো বিভিন্ন ধরনের তোমার ফ্যাক্টর আছে যেগুলোর সাথে কালচারাল রিলেশনশিপ আছে। এই বিলিফস এবং প্র্যাকটিসকে চেঞ্জ করাটা কিন্তু এত সহজ না, সেগুলো কিন্তু একদম একটা ফাউন্ডেশন হয়ে থাকে। এই বিলিফস দিয়ে তার এই কালচারাল বিলিফ যেগুলো তার জন্য ক্ষতিকর হওয়া সত্ত্বেও কিন্তু সে এটা বুঝতে না পারে এই বিলিফস এন্ড প্র্যাকটিস করে, কারণ এটা একটা তার ভিতরে একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে। কারণ যেহেতু তার একটা শিক্ষা বা সচেতনতা অনেক কম থাকে সেক্ষেত্রে। শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারলে যে কালচারাল ভ্যালু মানুষের ভিতরে কিভাবে গেড়ে বসে থাকে, আমরা বলি না গেড়ে বসে থাকে, এটা কি বলছে বেডরক, হ্যাঁ একদম ফাউন্ডেশনের মতন ভিতরে থাকে, যার জন্য কিন্তু এটা থেকে সে বেরোতে পারে না। ঠিক আছে, এটাই হলো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, সেই জন্যই কালচারাল এটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা যেগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, তোমরা যেগুলো আমাদের সাথে ডিসকাশন করেছো, সেগুলো হচ্ছে যে কালচারাল প্র্যাকটিসেস হার্মফুল টু রিপ্রোডাক্টিভ হেলথ, কি ধরনের কালচারাল প্র্যাকটিসেস আছে। তাহলে পার্টিকুলারলি আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, প্রেগন্যান্সি, চাইল্ড বার্থ, সেক্স এন্ড সেক্সুয়ালিটি রিলেটেড যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি আছে? Sometimes mothers believe if sons are served first, God will reward family by increasing the amount of food. ছেলেকে আগে দেওয়ার কথা বলেছে, হ্যাঁ আগে তাকে সার্ভ করতে হবে, তাদের একটা বিলিভ এটা যে তাহলে গড তাদের ফ্যামিলিতে ফুড বেশি দিবে, এটা একটা বিলিভ। ডিউ টু পভার্টি গার্লস এডুকেশন ডিসকন্টিনিউড ফার্স্ট, এবং এটা আমাদের কালচারাল প্র্যাকটিস। কোনো অর্থনৈতিক যদি সমস্যা তৈরি হয় তাহলে সবচেয়ে আগে যার পড়াশোনা বন্ধ হবে সে হচ্ছে মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। ওকে, আর যদি সিক হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ট্রেডিশনাল ট্রিটমেন্টে ফুড রেস্ট্রিকশন করা হয়, বিশেষ করে মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় কিন্তু অনেক ধরনের খাবার টাবার ইত্যাদি বা অন্যান্য অসুস্থতার কারণে অনেক ধরনের ফুড রেস্ট্রিকশন, এটা শুধু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে না, অন্যান্য পিরিয়ডও এই খাবার খাওয়া যাবে না, ওই খাবার খাওয়া যাবে না ইত্যাদি এরকম আমাদের সমাজে আছে। গার্লস আর গিভেন লেস ইম্পর্টেন্স ডিউরিং ইলনেস, এবং যে কোনো অসুস্থ হলে গার্লসকে কিন্তু গুরুত্ব কম দেওয়া হয়, অর্থাৎ সে যদি অসুস্থ হয় তার যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা ইত্যাদি সে গুরুত্ব পায় না। সো এটাও একটা যেটা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে প্র্যাকটিসগুলো আমরা বলছি প্রত্যেকটাই কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়। লাইফস্টাইলের মধ্যে গার্লস আর ইউজুয়ালি কনফাইন্ড ইন দ্য হোম, এটা আমরা জানি যে তাদের বাইরে যাওয়ার রেস্ট্রিকশন আছে। পর্দা সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে প্রিম্যারিটাল অ্যাফেয়ার ইজ ডিসকারেজড, বিশেষ করে যে কোনো ক্ষেত্রে তোমার প্রিম্যারিটাল অ্যাফেয়ারকে আমাদের দেশে, ইজ দিস গুড অর ব্যাড? গুড, ইটস গুড। প্রিম্যারিটাল অ্যাফেয়ার যদি লাভ হয় তাহলে কোনো সমস্যা নাই অ্যাফেয়ার বলতে, কিন্তু যদি দেখা যায় যে অন্য সেক্সুয়াল রিলেশনশিপ, দ্যাট শুড বি ডিসকারেজ, তাই না? সো দ্যাট হার্মফুল। বাট লাভ তো হতেই পারে, লাভ তো আমি আটকার দেওয়া যাবে না যে না তুমি ভালোবাসতে পারবে না কাউকে, কারো প্রতি তার ফিলিংস হতে পারবে না, সেটা তো হবে না, তাই তো? অ্যাফেয়ারের কথা বলেছে এখানে, বাট দ্যাট অ্যাফেয়ার শুড নট বি লিড টু প্রিম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ। মিনিস্ট্রেশন রিলেটেড অনেকগুলো আছে, মুভমেন্ট রেস্ট্রিকশন। মিনিস্ট্রেশন হলে এই যে আমাদের দেশে এইটা নিয়ে পৃথিবীতে কিন্তু অনেক কাজ হচ্ছে যে মিনিস্ট্রেশন পিরিয়ডে স্কুল ড্রপ আউট অনেক বেশি। তাহলে স্কুল ড্রপ আউট শুধুমাত্র তার ফিজিক্যাল ডিসকমফোর্টের জন্য সে যাচ্ছে না,
সেটাই না, এটা কালচারালও মনে হয় যে সে যদি মেনস্ট্রুয়েশন হয় তাহলে তাকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ, ঘরে বসে থাকতে। তার খাবারের অনেক রেস্ট্রিকশন আছে, আমি জানি না তোমাদের কোন কাছে। হ্যালো, তোমরা আছো আমার সাথে? জি ম্যাম। আমি ইম্পর্টেন্ট একটা ফোন রিসিভ করলাম, কারণ হচ্ছে যে জিডিএম প্রজেক্টের কথা আমি বলেছি তোমাদের, বলেছি তাই না? একটা প্রজেক্ট জি ম্যাম। যেটা আমাদের ডিপার্টমেন্টাল বা ইউনিভার্সিটি থেকে যে প্রজেক্টটা আমরা ডিপার্টমেন্ট রান করতাম, কমব্যাটিং জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ইন বাংলাদেশ। একটু শেয়ার করি, নাহলে বুঝতে পারবো না কতটা বিপদের মধ্যে আছি। তো এইটার তোমার ফাইনাল রিপোর্ট which is supposed to be end by 2018, এখন 2 বছর বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত এটার কমপ্লিশন রিপোর্ট দেওয়া হয়নি। এই প্রজেক্টের আমি হলাম টিম লিডার, আর ভিসি প্রফেসর লিয়াকত আলী আগে যে ছিলেন, হয়তো চিনো কিনা জানি না, উনি ছিলেন প্রজেক্ট কোঅর্ডিনেটর। ওনার কাছে গত 10 দিন আগে এই রিপোর্ট পাঠানো হয়েছে, কারণ ডব্লিউডিএফ আমার সাথে যোগাযোগ করছে যে এই রিপোর্টে ইমিডিয়েটলি পাঠাতে। আমি নিজে কমপ্লিশন রিপোর্ট লিখে দিয়েছি, তার ফাইনাল অ্যাপ্রুভাল, ফাইনাল দেখে ফাইনাল কারেকশন বা অ্যাপ্রুভাল করে পাঠিয়ে দিবে, সেটা এখন পর্যন্ত করতে পারছি না। আমি এটা নিয়ে ভীষণভাবে স্ট্রেসড আছি, কারণ আমার সাথে রেগুলার ওখানে যে আমাদের প্রজেক্টের ইয়ে মনিটরিং দিয়েছিল, তার সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে, সে আমি প্রত্যেকবার ডেডলাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আসলে আমি এত অনেক স্ট্রেসের মধ্যে আছি বলা যায়। তো এই মেসেজটাই পেলাম যে আজকে হয়তো 2টার মধ্যে সে আমাকে পাঠাতে পারবে, এটাই বলি। গট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো কি প্রবলেমে আছি? জি ম্যাম। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে মিনিস্ট্রেশন রিলেটেড আমি খাবারের বিষয়ে জানতে চাচ্ছিলাম, তোমাদের কাছে কোনো আছে কিনা, কি কি ধরনের খাবার মিনিস্ট্রেশনে এনকারেজ করা হয়, কি কি ডিসকারেজ করা হয়, বা ইলনেসের সময়, অন্যান্য অসুস্থতার সময় কি ধরনের খাবার এনকারেজ ডিসকারেজ করা হয় অসুস্থতার সাথে রিলেটেড? তোমাদের কি কারো কেউ একটু কি আমাদের সাথে শেয়ার করবা, হাবিব বা অন্যান্যরা যারা আছে? আমি একটা জানি যে ছোটবেলায় মানে যখন আমরা একদম শুরুর দিকে এইসব জিনিস ফেস করতাম, মানে ছোট ক্লাসে যখন ফ্রেন্ডদের মধ্যে অনেক কথা আলোচনা হতো, তখন একটা কথা শুনতাম কি আমার জন্য এটা অবাকই ছিল, কারণ হচ্ছে আমার বাসায় আমার মা কোনো কিছুতেই রেস্ট্রিকশন দেয় নাই। তো ফ্রেন্ডদের কাছে এসে শুনতাম যে ওরা নাকি মাছ খাবে না, কিংবা টিফিন পিরিয়ডে আমরা খেলতে পারবো না, বসে থাকতে হবে, কিংবা যাদের একটু পেইন হতো ওরা বাসা থেকেই আসতো না, এগুলো শুনতাম। এক্স্যাক্টলি, এগুলো ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, প্রোটিন রেস্ট্রিকশন করে দেয়। আর কেউ কিছু? মাছ মাংস এগুলো কিছু খেতে পারবে না এগুলো। আর কেউ কিছু কন্ট্রিবিউট করবা প্লিজ? আমি জানি তোমাদের কাছে কিন্তু তথ্য আছে এই রিলেটেড, কারণ কালচার জানা কিন্তু এত সহজ না, কারণ কালচারের ভেরিয়েশন আছে, একটা অঞ্চলের এক ধরনের কালচার, আর এক অঞ্চলের আরেক ধরনের কালচার। সিলেটে যাও এক ধরনের, চট্টগ্রামে যাও এক ধরনের, বরিশাল অঞ্চলে যাও এক ধরনের, তাই না? রাজশাহী উত্তরবঙ্গের দিকে যাও, রাজশাহী রংপুরের দিকে যাও, ওখানে আবার আরেক ধরনের কালচার আছে। সে কারণে কালচারটা জানা কিন্তু এত সহজ না, এবং এগুলো কিন্তু বলে রিসার্চ করে বের করাটা অনেক ডিফিকাল্ট। তোমরা কেউ কিছু কন্ট্রিবিউট করতে চাও একটু এই রিলেটেড, মিনিস্ট্রেশন রিলেটেড? মিনস্ট্রেশন হলে আহ, উম, আহ, আহ, আমাদের মানে যদি বাসায় কারো পক্স উঠতো, তার যেতে দিত না, বলতো যে পক্স আরো বেড়ে যাবে। পক্স উঠলে কি হতো? ম্যাডাম বাসায় মানে আমার একবার ভাইয়ের পক্স হয়েছে, আমার আম্মা ওখানে আমাদেরকে যেতে দিত না, বলতো যে পক্সটা আরো বেড়ে যাবে এই টাইমে। আচ্ছা, এটা কিন্তু তাহলে আমার মনে হয় খারাপ না, কি বলো? কারণ এটাতে তোমার যে ট্রান্সমিশনটাকে এখানে তুমি প্রিভেন্ট করতে পারছো, কারণ এটা তো ইয়ে, তাই না? সো এই তোমার মা যেটা করেছে, শি ইজ রাইট, আই থিংক। ওর পক্স বেড়ে যাবে বা ওই পক্সটা আরেকজনের মধ্যে চলে আসবে, ঠিক আছে? ওইটা না বলে হয়তো বেড়ে যাওয়ার কথাটা বলতো, ঠিক না? উল্টাটা হয়তো জানতাম, বাট আসলে এটা গুড প্র্যাকটিস। তাহলে গুড কালচার আমরা কিছু জানতে পারছি সেই সাথে। আর কিছু কেউ বলতে চাও? ফ্লোরে ঘুম পাড়ানো, তারপরে হচ্ছে
এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যে মিনস্ট্রুয়াল হাইজিনের বিষয়টা, এটা আমি তোমাদের কাছ থেকেই শুনতে চাই। এই যে কি ধরনের কি ব্যবহার করা হয়, এই ধরনের স্টাডি কিন্তু হয়েছে যে মিনিস্ট্রেশন পিরিয়ডে আমাদের দেশের মেয়েরা রুরালে বড় আরবানে বলো, সোশিও ইকোনমিক লো হাই সোশিও ইকোনমিক মধ্যে ভেরিয়েশন হ্যাঁ, ওরা যে কি কটন ব্যবহার কাপড় করে। মানে হ্যাঁ খুবই বলো। একদম বাজে টাইপের আনহাইজেনিক ভাবে এরা মেনটেন করে। হ্যাঁ মানে দেখা যায় একটা সুতি কাপড় ইউজ করবে, ওটাকেই বারবারই ইউজ করতে থাকে, হয়তো কোনো রকমের ধুলো ধোয়ার পর ওটা ঠিক মতো রোদে দেয় না, ছায়ার মধ্যে একটা মানে লোকজন দেখবে না এরকম একটা জায়গার মধ্যে রাখবে। সো এটা ঠিক মতো হয়তো মানে আমরা যেটা ন্যাচারাল স্টেরিলাইজেশন বলি যে একদম সূর্যের আলোতে সুন্দর করে জিনিসটা শুকাবে, স্টেরিলাইজড হবে, ওরকম হয় না। শেষে দেখা যায় কি ওখানে হয়তো অনেক ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে, তো ওইটাই আবার রিইউজ হয়, এজন্য অনেক ধরনের মানে ইনফেকশাস ডিজিজ হতে পারে, বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ মানে কি বলবো রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর ইফেক্ট ইনফেকশন, ফেলতে পারে। রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন হতে হ্যাঁ, পারে। ভেরি infection। গুড, খুব সুন্দর করে বলেছো তুমি, খুবই সুন্দর, খুব ভালোভাবে বলেছো। এছাড়া এই যে কাপড় পরে, এখানে বলা হচ্ছে যে তারা লাল শাড়ি পরে যাতে করে লেগে গেলে কোনো বুঝা ইয়ে না না যায়। হয়। তো সেটার মধ্যে খারাপ কিছু নাই, সেটা মনে হয় খারাপ না, কি বলো? লাল শাড়ি পরা এই কালচার হ্যাঁ, যদি হ্যাঁ। থাকে, কারণ হচ্ছে যে স্টেইন হয়ে যায় তো, তাই না? অনেক সময় তো স্টেইন হয়ে যায়, আমরা নিজেদের পার্সোনাল লাইফেও তো আমাদের অনেক মানে ডিসকমফোর্টে পড়তে হয়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক না? সো ওইটা মনে হয় খারাপ না। তাহলে সবই যে খারাপ তা কিন্তু না, তাই না? এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর কেউ কিছু অ্যাড করতে চাও এটার সাথে, মিনিস্ট্রেশন রিলেটেড কারো কিছু নতুন ইনফরমেশন আছে? ওকে, তাহলে আমরা প্রসিড করি। ম্যারেজ রিলেটেড কি আছে? হ্যাঁ, প্রথমটা হচ্ছে খুবই আর্লি ম্যারেজ হবে, এটা তো আমরা বুঝতে পারছি। আর হচ্ছে ডিসিশন মেকিং, যেটা এই যে জোর এক ধরনের মেয়েদের কথার কোনো গুরুত্বই দেওয়া হয় না, ঠিক কিনা? মেয়েদের মানে মতামতের কোনো মূল্য এখনো কিন্তু সোসাইটিতে আমরা দেওয়া এটা হয় না। দেখতে পাই, যে তারা বিয়ে ঠিক করছে, এখনো দেখতে পাই যে হ্যাঁ ছেলে তো খুবই ভালো ছেলে, কেন বিয়ে করবে না, আমরা তো দেখছি সব ঠিক আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এবং কোনো অবস্থাতেই মেয়ে কোনো রিলেশনশিপে যাক, তার পছন্দের কাউকে বিয়ে করাটা একদম অনেক ফ্যামিলি একদম স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, এটা নিয়ে মহা গাঞ্জা মহা হট্টগোল হয়, তাই না? ঠিক কিনা? জি ম্যাম। ম্যাডাম আমার না দেখে বিয়ে হয়েছে। না দেখে, মাই গড। তো এখন সব বিয়েই যে হ্যাপিলি এন্ড হয় তাও কিন্তু না। তাহলে এই যে তোমার এই ম্যারেজ রিলেটেড যে রেস্ট্রিকশন, সিভিয়ার রেস্ট্রিকশন এখন কিন্তু অনেকটা কমেছে। কেন কমেছে একটু বলি। সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েরা যখন বড় হয়ে যাচ্ছে, ধরো মেয়ে বড় হলো বা ছেলে বড় হলো, আমরা কিন্তু উপযুক্ত পাত্র বা পাত্রী আর কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? এই ঘটনা কিন্তু অনেক হচ্ছে। তাহলে কি হচ্ছে? উপযুক্ত পাত্র পাত্রী খুঁজে পাচ্ছে না। তখন কি হচ্ছে? তাহলে তখন কিন্তু আমরা বলি যে না, কোনো অসুবিধা তো ছিল না সে যদি একটা রিলেশনশিপে থাকতো। কারণ ফ্যামিলি থেকে এমন বেশি ভয় ভীতি দেয়া হয় যে তার ভিতরে কোনো রিলেশনশিপে যাওয়ার মতন কোনো অবস্থাই তার তৈরি হয় না, এতটাই ভয়ঙ্কর অবস্থা থাকে। তাহলে এখন কিন্তু অনেকটা ফ্যামিলি অনেকটা ইজি হয়েছে। দেখো যে কয়টা রিলেশনশিপ ছিল সবগুলোকে আমরা ইজিলি বিয়ে দিতে পেরেছি, তাই না? বিয়ে দেওয়া যাচ্ছে, কিন্তু যাদের রিলেশনশিপ নাই তাদেরকে তুমি খুঁজে বের করা ভারী ডিফিকাল্ট। এটা মিলে তো ওটা মিলে না, ওটা মিলে তো ওটা মিলে না। তো তখন কিন্তু তাদের এই যে বিয়ে না হওয়া, ডিলেড ম্যারেজ, এগুলোর থেকেও কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হয়, মানসিক শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাহলে এই যে আমাদের ম্যারেজ রিলেটেড যে কালচার গুলো আছে, এটা অনেক আমাদের যে ভ্যালুজ বা নর্মস গুলো আছে, তো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ভালো নাও হতে পারে। এই যে যেটা মানে লাভ ম্যারেজ কে কোনোভাবে লাভ ম্যারেজে যাওয়া যাবে না, কিন্তু ইদানিং কিন্তু এটা কমে আসছে, কারণ দেখেছে যে লাভ ম্যারেজ ছাড়া বিয়েই দিতে পারি না। লাভ করেছে তো ওকে, তুমি ডিসাইড করেছো তোমার জীবন সাথী, কোনো অসুবিধা নাই, মোটামুটি অ্যাকসেপ্টেবল হলেই কিন্তু আমার মেনে নেই। এই জন্য ছেলে মেয়েদেরকে অবশ্যই জানাতে হবে যে তুমি এমন কিছু করো না যেটা আসলে মানে একেবারেই আমরা নিতে পারবো না, এরকম না, এরকম যেন না হয়। তো সেটা তো হতেই পারে, লাভ তো আসলে সবই ধরনের হতে পারে, সেটাও হতে পারে। তাহলে এই যে তার জীবনের ডিসিশন, তার ভালোবাসার বিষয়টা আসলে পজিটিভলি মেনে নেওয়া উচিত। তোমরা কি তোমাদের ছেলে মেয়েদের জন্য একটু হবে, ইজি হবে, নাকি বলবে যে না না কোনো ধরনের রিলেশনশিপে যাওয়া যাবে না, কোনটা? ম্যাম আমি ইজি হব, কারণ আমার নিজেরই লাভ ম্যারেজ। হ্যাঁ, ওকে, গুড, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। সো এটা আমাদের সবারই, পুরো সোসাইটিরই সেই চেঞ্জটা উচিত, হ্যাঁ।
ম্যাডাম আমার তো মনে হয় যে হ্যাঁ আমাদের বেবিদের সাথে আমরা শেয়ার করব যে তোমরা কাউকে পছন্দ করলে আমাদের সাথে শেয়ার করবা, যাতে শেয়ার আমরা করো, তোমাদেরকে রাইট, ডিসিশন আমাদেরকে দিতে নিয়ে আসো পারি আসলে দেখিয়ে, সে রাইট, কেমন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে এই বিষয়টা তাদের কাছে জানাতে হবে যে কোনো সমস্যা নাই, ইউ ক্যান গো ফর রিলেশনশিপ, বাট সেটা আমাদের সাথে জানাতে হবে। এবং আর ম্যাম সেটা আপনি তুমি একটু আগে তোমার, হ্যাঁ হ্যাঁ বলো। যেটা বলেছিলেন যে এখন আসলে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে অনেক ঝামেলা, ইভেন আমি নিজেও ফেস করেছি 2টা কেসে। হ্যাঁ আমার নিজের রাইট, কাজিনের ক্ষেত্রে পাক্কা 4 বছর লাগছে আমাদের মেয়ে খুঁজতেই, মানে লাস্টের দিকে সবাই ফেড আপ হয়ে গেছিল যে কেন কোনো এক্স্যাক্টলি অ্যাফেয়ার করে নাই। এক্স্যাক্টলি। এই কারণে এখন কিন্তু ফ্যামিলি অনেক সময় এনকারেজই করে বলা যায়, কারণ ভেরি ডিফিকাল্ট, তুমি পাবেই না খুঁজে। তোমার 4 বছর লেগেছে, এরকম কাহিনী অনেক আছে যে বিয়ে দিতেই পারিনি। আমার এক টিচারের মেয়ে, বুঝছো, আমার এত খারাপ লাগে যে তার, আমি জানি না তোমাদের কাছে পাত্র থাকলে আমাকে জানিও। সে একজন ইঞ্জিনিয়ার, বুঝছো, সে বাংলাদেশে পড়াশোনা করা একজন ইঞ্জিনিয়ার, কোথায় করেছে আমার এক্স্যাক্টলি মনে নাই। ধরো এখন তার 32-33 বছর বয়স হচ্ছে, এবং সে তখন অ্যাপ্লাই করেছে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপের জন্য, সে পার্সোনালি নিজে করে সে কিন্তু অস্ট্রেলিয়া ইমিগ্রেন্ট হয়ে গেছে, ইমিগ্রেন্ট হিসেবে করেছে, এখন সিটিজেনশিপ হয়তো হয়ে যাচ্ছে। সে কিন্তু এখন সেই মেয়েটা অস্ট্রেলিয়া থাকে, আমার টিচারের একমাত্র কন্যা। আমার টিচার এবং তার হাজবেন্ড দুজনেই কিন্তু ডাক্তার এবং খুবই স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ভাই বোন থেকে শুরু করে সবাই এত ভালো, ওয়েল এডুকেটেড, এই সেই। কিন্তু তার মেয়েকে আমাকে না এমন ভাবে রিকোয়েস্ট করে মাঝে মাঝে, কারণ সবার সাথে তো তো শেয়ারও করা যায় না, এমন ভাবে রিকোয়েস্ট করে প্লিজ, আমার, ওর নাম সারিয়া, প্লিজ সারিয়ার জন্য একটা পাত্র খুঁজে বের করো, আমি মরতে চাই আমার মেয়েটাকে একটা ভালো একটা অবস্থায় দেখে, ও একা একা এভাবে জীবন কাটাবে এটা সে মেনে নিতে পারে না। বুঝতে পারছো? তাহলে একজন মায়ের কি ধরনের আকুতি, কিন্তু জানো আমার এত খারাপ লাগে যে আমি কোনোভাবেই, আমি একটা বের করেছিলাম কিন্তু সেটা মানে হয় নাই, রাজি হয় নাই, সে ছেলেটা অ্যাফেয়ার ছিল মনে হয়। তো এই হলো অবস্থা। এই অবস্থাটা আমি বললাম এই কারণে যে এটা কিন্তু কমন সিচুয়েশন হয়ে যাচ্ছে ম্যারেজ রিলেটেড। সুতরাং আমরা রিলেশনশিপকে এনকারেজ করব যে সে যাবে, কিন্তু ওইটা থেকে কোনো খারাপ কিছু যাতে টার্ন না নেয় সেটাও ইম্পর্টেন্ট। কারণ আজকাল সোসাইটিতে কিন্তু খারাপের দিকটাও কিন্তু অনেক বেশি সামনে চলে আসছে। তারপরে সে যাতে কোনো মানে ওরকম কোনো রিলেশনশিপ, সেক্সুয়াল রিলেশনশিপে যাতে জড়িয়ে না পড়ে, যাতে করে তার লাইফ দিয়ে তাকে সারাটা জীবন তাকে সাফার করতে না হয়, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হয়। তাহলে এই যে ম্যারেজ রিলেটেড যে অনেকগুলো আছে, আর ধরো লো সোশিও ইকোনমিক কালচারে কি হয়, ম্যারেজ রেজিস্ট্রেশনই হয় না। তো ম্যারেজ রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে কিন্তু ইজিলি ব্রেকআপ হয়ে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, এই ধরনের কিন্তু ঘটনা হচ্ছে। সো এটাও কিন্তু কালচারের মধ্যে ঢুকছে। আর কলমা পড়ে শুধুমাত্র কলমা শুধুমাত্র কলমা পড়ে বিয়ে হয়ে যাচ্ছে, কোনো রেকর্ড নাই, রেজিস্ট্রেশন নাই, কোনো কিছু নাই। এই ঘটনা কিন্তু আমাদের পার্টিকুলারলি লো ইকোনমিক সোসাইটিতে অনেক বেশি বেড়ে গেছে। সো এটাও কিন্তু অনেক ক্ষতিকর হেলথের জন্য। আর এই যে ডাউরি সিস্টেম যেটা, এটাও কিন্তু এখন ডাইরেক্ট ডাউরি না হয়ে ইনডাইরেক্ট হচ্ছে। কি ব্যাপার, আমরা কোনো ডাউরি সিস্টেম দিচ্ছি না, কিন্তু মেয়ের ঘরে সব ধরনের ফার্নিচার, একদম দামি দামি সব ফার্নিচার দিয়ে ভরায় দিচ্ছে, তাকে অমুকটা উপহার দিচ্ছে, তমুক উপহার দিচ্ছে। সো এগুলো কিন্তু ইন দ্য নেম অফ অ্যাকচুয়ালি ডাউরি। এটাও কিন্তু সমাজে একটা খারাপ একটা প্রতিক্রিয়া তৈরি করে এই সিস্টেম গুলো। আর এই যে তালাক সিস্টেম, মোস্ট ইম্পর্টেন্টলি, এটা ব্যাখ্যা যেভাবেই হোক না কেন, ওই যে 3বার তালাক দিয়ে তালাক হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই সোসাইটিতে এগুলো এখনো বিদ্যমান, যেগুলো অনেক বেশি খারাপ। অ্যাকচুয়ালি এগুলো ভালো না হয়, এগুলো খারাপটাই অনেক বেশি হয়। কন্ট্রাসেপশন রিলেটেড অনেক ধরনের আছে, এখন কেউ একজন পড়ে শোনাও। পড়ছি বড় ম্যাডাম, আমি পড়ছি। ইউজ অফ কন্ট্রাসেপশন ফ্রম দ্য বিগিনিং উইল কজ ইনফার্টিলিটি। Oral pill burns the uterus intestine if taken before first pregnancy. Uh, Vasectomy and legislation is harmful to লাইগেশন লাইগেশন ligation লাইগেশন is করে না harmful ওটা, to হ্যাঁ, health. টিউবেক্টমি যেটা, You ওটা লাইগেশন। use of condoms shortens husband life and cause UTI, vaginal sore of wife. তাহলে এইগুলো কিন্তু তোমরা জানো যে এগুলো কিন্তু আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কেন আমাদের দেশে এত বেশি তোমার টিনেজ প্রেগনেন্সি হচ্ছে, টিনেজ এত কেন হচ্ছে, এত বাচ্চা কেন 18 ইয়ার্স এর আগেই এত বাচ্চা জন্মদান করছে। এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আর্লি ম্যারেজ, তাই না, একটা, যেটা আমাদের জন্য ভালো না যে কালচারটা। দ্বিতীয় কারণ হচ্ছে যে কন্ট্রাসেপটিভ ইউজ করবে না, কেন, ওই যে জরায়ু জ্বলে যাবে, বাচ্চা হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ আছে। এসব কারণগুলোর জন্য তারা কন্ট্রাসেপটিভ ইউজ না করে, যে প্রথম বাচ্চা হতেই হবে তাদের, এই জন্য তারা দেখা যায় প্রথম একটা দুটো বাচ্চা তাদের হয়ে যাচ্ছে। ওকে, কারণ হচ্ছে কি বিলিভ করছে যে ইনফার্টাইল হয়ে যাবে যদি কন্ট্রাসেপটিভ ইউজ করে কাপল,
কোনো কন্ট্রাসেপটিভ যদি কাপল ইউজ করে, সেটা কন্ডম হোক যাই হোক, তাহলে কি হবে? তাহলে তাদের ইনফার্টিলিটি হয়ে যাবে, ঠিক আছে? আর পিল নিলে জরায়ু জ্বলে যাবে। এই যে কথাগুলো, ভেসেক্টমি, লাইগেশন শরীরের জন্য খুবই খারাপ। বিশেষ করে মহিলাদের জিজ্ঞেস করি, আচ্ছা আপনার হাজবেন্ডকে আপনি ভ্যাসেক্টমি এটা করলে অসুবিধা কি? বললাম তাহলে তো ওনার এই চলে যাবে, উনি পুরুষই থাকবে না, এরকম একটা ঘটনার কথা বলে, তাই না? সেই রিলেটেড যে কথাবার্তাগুলো, কালচারাল প্র্যাকটিস গুলো। আর কন্ডম কেন এত বেশি হচ্ছে? কারণ হচ্ছে যে হাজবেন্ডের আয়ু কমে যাবে, দেখো তুমি, এবং তাদের ইনফেকশন হতে পারে, ভ্যাজাইনাল সোর হতে পারে ইত্যাদি। সোর হয়তো কিছুটা হতে পারে, কারণ হচ্ছে ড্রাইনেস যদি থাকে তোমার, সেক্ষেত্রে হতে পারে। সো এই যে বিলিফ গুলা কিন্তু তাকে ওই কন্ডম ইউজ থেকে বিরত করছে, ঠিক আছে? তারা ভেসেক্টমি, লাইগেশন করতে যাচ্ছে না। প্রেগনেন্সি, চাইল্ড বার্থ রিলেটেড একটু কন্টিনিউ করো পড়াটা। যে কেউ পড়ো তাহলে, অন্য কেউ। আচ্ছা ম্যাম, আমি পড়ছি। হ্যাঁ, Cultural practices, pregnancy and childbirth. Scanty use of maternal health services due to their high dependency on cultural and traditional beliefs. Antenatal movement restriction, antenatal food restriction, home delivery by older generation and in prolonged labor has an childbirth by physical pushing, cutting umbilical cord by natural blade and dressing with cow dung. Isolation and dietary restriction during postnatal period, preference for home delivery. এখানে বোধহয় আরেকটা অ্যাড করা যায়, যে ডায়েটারি রেস্ট্রিকশন ডিউরিং প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির সময় হতে পারে। এগুলো কিন্তু আমরা অনেকগুলো আলোচনা করেছি, হ্যাঁ, অনেকগুলো আলোচনা করেছি। আরেকটা যেটা, ওই যে লেবার যদি প্রলং হয়, এবং প্রলং না হলে ওরা কি করে, পেটের উপরে, তোমরা কখনো বাসায় কোনো হোম ডেলিভারি দেখেছো কিনা আমি জানি না, আমি কিন্তু দেখেছি বাসায় হোম ডেলিভারি কিভাবে করে। আমি না অবাক হয়ে গেছি, না দেখলে আমি বিশ্বাস করতাম না। কি করছে, একদম এখানে ফান্ডাল, এখানে একটা গামছা দিয়ে একদম টাইট করে বেঁধে দিচ্ছে। তুমি জাস্ট ইমাজিন করো যে এমনি সময় যদি তুমি টাইট করে একটা জিনিস বেঁধে দাও, তুমি নিঃশ্বাস নিতে তোমার কতটা কষ্ট হতে পারে, এবং সেটাতে কিন্তু ডেথও হতে পারে এইভাবে যদি সে টাইট করে বেঁধে দেয়। এটা আমি নিজে দেখেছি, টাইট করে বেঁধে দেয়। তারপরে ধরো ডেলিভারি হওয়ার পরে কি করছে, ফিজিক্যাল, এই যে ফিজিক্যালি পুশ করতে থাকে, ঠেলে ঠেলে ঠেলে, হাত দিয়ে ঠেলে ঠেলে নিচের দিকে নামানোর চেষ্টা করে। তাতে কি হয়, ওটা রাপচার হয়ে যেতে পারে, তাই না? অবস্ট্রাকশন যদি থাকে, তাহলে তো ডেলিভারিটা তার কিন্তু বের হবে না। এরপরে কি করছে, তোমার প্লাসেন্টাল ডেলিভারির সময় চুল, মহিলার যে চুল, হ্যাঁ, তার চুলগুলো মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে জানো? তাহলে তার একটা ভমিটিং টেন্ডেন্সি হবে, এই যে একটা ফোর্স তৈরি হবে, তাতে তার প্লাসেন্টা এক্সপালশন হয়ে যাবে। এই ধরনের প্র্যাকটিস গুলো, যেগুলো মানে অনেক ডেট্রিমেন্টাল হতে পারে, এই প্র্যাকটিস গুলো আমাদের দেশে আছে। বাকিগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, যে এখন ধাই ছাড়া হবে না, ধাই দিয়েই হবে, ডাক্তারের কাছে যান না। ওই যে গ্রামের যে ধাই, তার নানি, দাদি, চাচি যারা, তাদের কোনো ট্রেনিং নাই, ওই ধাইরা তো হাজার হাজার ডেলিভারি করতেছে, সব ফ্যামিলি সব ডেলিভারি করছে। সুতরাং ওই ধাইকে নিয়ে আসবে, তাতে মা বাঁচুক আর না বাঁচুক, মা বাঁচবে না বাঁচুক সেটা তো আল্লাহর হাতে, তাদের হাতে তো কিছু নাই, এরকম একটা বিলিফ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তো আমরা সবাই বুঝতে পারছি। একটু কন্টিনিউ। ম্যাম, পুরোটা স্ক্রিন এখনো আসেনি। আচ্ছা, তাহলে অন্য আরেকটু যার আসছে সে পড়ো। করতেছি একটু madam. ইন্টারনেটের সমস্যা হচ্ছে এই যে। Most women do not allow male midwives and health attendants to touch their bodies, most especially their reproductive organs, regardless of whether they are the only skilled attendants available. They strongly believe that it is culturally inappropriate to expose their reproductive organs to a male midwife, as only God and their husbands have the right to see their nakedness. তো এটা তো আমরা বুঝতে পারছি, এটা তো এক্সপ্লেইন করার দরকার নেই, এই বিষয়গুলো আমরা আলোচনাও করেছি তখন। নিউবর্ন কেয়ারের সাথে রিলেটেড কি কি ধরনের কালচারাল প্র্যাকটিস আছে, কন্টিনিউ করো প্লিজ। Cultural practices newborn care, discard colostrum and giving prelactial feeding, delayed breastfeeding, bottle feeding, improper complementary feeding practice. ইমপ্রপার কমপ্লিমেন্টারি ফিডিং প্র্যাকটিস নিয়ে একটু দুই একটা এক্সাম্পল বলো তো হাবিব। Improper complementary feeding practice, এই যে ম্যাডাম মধু খাওয়াতে বলে, গরুর দুধ খাওয়াতে বলে। কমপ্লিমেন্টারি মধু খাওয়ানো তো হচ্ছে তোমার বাচ্চা হওয়ার পর পরই মিষ্টি মুখে মিষ্টি কথা বলবে,
কথা বৃষ্টি হবে না, সেটা তো বাচ্চার পরপরই, জন্মের পর না, কমপ্লিমেন্টারি ফিডিং যখন দিচ্ছি তখন কি কি ধরনের ইমপ্রপার প্র্যাকটিস আছে আমাদের? ও আচ্ছা আচ্ছা, মানে 6 মান্থের পর। কমপ্লিমেন্টারি ফিডিং যখন দিচ্ছি, হ্যাঁ, আফটার 6 মান্থ অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, বলো আছে কিছু না নাই? এটা আমার খেয়াল করতেছে না, তবে অনেক সময় ওই একটা সময় হলো যে তারা আর্লি, খিচুড়ি হ্যাঁ, খাওয়া খুব যায়। তাড়াতাড়ি দিয়ে দেয়, একদম 3 মাসের মধ্যেই সে তারা অন্য কিছু খাওয়ানো শুরু করে দেয়, এবং মোস্ট ওইটা তো ইম্পর্টেন্টলি পানি খাওয়ায়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে না, এটাই তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, পানি খাওয়ায়, সেটা গেল। তারপর কমপ্লিমেন্টারি ফিডিং দিবে কি, বোতলের মধ্যে করে খাওয়াচ্ছে না, একদম ডাইলুট করে, চাল ডালের খিচুড়ি একদম পাতলা করে, সে নিপলের মুখ ফুটা করে এ করে খাওয়াই দিচ্ছে। অনেক আগে আগে খাওয়াচ্ছে, 4 মাস 3-4 মাস থেকেই খাওয়ানো শুরু করছে, একটা হলো। আর হলো অনেক দেরি করে, বাচ্চা বড় হয়ে 1 বছর হয়ে যাচ্ছে এখনো কিছু খাওয়ায় না। কারণ ও বাচ্চা কিছু খায় না, মুখে দিলে সে পছন্দ করে না, এই যে কারণ, সে আর প্র্যাকটিসও করে না, ঠিক কিনা? যেগুলো কমপ্লিমেন্টারি ফিডিং রিলেটেড, আর কি অনেক ধরনের খাবার দিবে না দিবে ইত্যাদিও। হ্যাঁ বলো। অনেক মারা তো ব্রেস্ট ফিডিং করাতে চায় না, তখন তারা মানে আমি আগে যেটা হইতো আর কি, এখন হচ্ছে হ্যাঁ, এই যে বটল ফিডিং প্র্যাকটিস, ব্রেস্ট ফিডিং দেবে না, বটলই খাওয়াবে, ওইটাই বেশি ভালো, বাচ্চা নাদুস নুদুস হবে। হ্যাঁ, বলো। গরুর দুধ খাওয়াতো, গরুর দুধ খাওয়াবে, তারপর হচ্ছে কি এক্স্যাক্টলি, এখনো ল্যাকটোজ গরুর দুধ খাওয়ায়। আমরা যেটা বলি যে 2 বছরের আগে অবশ্যই বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না, ফুল ক্রিম দেওয়া যাবে না, অথচ 2 বছরের আগে থেকেই ওই 6 মাস থেকেই বা খাওয়ানো শুরু করে দেয়, ঠিক কিনা? সো কমপ্লিমেন্টারি ফিডিং, নিউবর্ন কেয়ার এবং কমপ্লিমেন্টারি ফিডিং রিলেটেড। এখানে নিউবর্ন বলেছে, তো নিউবর্ন ছাড়া চাইল্ডও হবে, ঠিক আছে? কারণ যেহেতু কমপ্লিমেন্টারি ফিডিংটা আসছে, বোঝা গেল? শুধু নিউবর্ন না তাহলে। হ্যাঁ, ওকে, নিউবর্নটা হয়তো পরে আসছে, বলো একটু কন্টিনিউ প্লিজ। delayed and incorrect treatment thinking about supernatural cause and traditional treatment. Some believes that health is a natural balance and illness is disruption. Others believe that it is due to sin or supernatural cause. Consult with doctor and traditional healer simultaneously. Dietary restrictions, protein to prevent infection. তাহলে এই বিষয়গুলো, এই যে ইম্পর্টেন্ট, যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু কি বলে এটা, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বাতাস লেগেছে, তাই না? তো এই কথাগুলো আসে না, জি ম্যাডাম। শুনেছো না? বাতাস লাগার জন্য অ্যাবর্শন হয়ে গেছে, এই যে কথাগুলো বলে। তারপরে বিভিন্ন ইসে থেকে, যার ফলে ঝাড়ফুঁক করে, ওঝার কাছে যায়, পানি পড়া খায়। হ্যাঁ, ডেলিভারি ডিলেড হচ্ছে, কোথায় যাবে? মসজিদে হুজুরের কাছে যাবে, হুজুরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসবে, ঠিক আছে? তারপর একটা সুতা পরাই নিয়ে আসবে, সুতাই না ওইটা ইসের মধ্যে বেঁধে দিবে, পায়ের মধ্যে বেঁধে দিয়ে বলবে যে এই তাহলে ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে বিলিফ গুলো, বুঝতে পারছো? এই জিনিসগুলো করছে যে কেন? কারণ হচ্ছে যে সুপার ন্যাচারাল কজের জন্য অসুস্থতা হচ্ছে, অর্থাৎ এটা দৈবিক কোনো কারণ আছে অসুস্থতার পেছনে। হাওয়া বাতাস লাগা থেকে শুরু করে অনেক ধরনের, আমরা জানি না এগুলো, আমার মনে হয় সবাই জানো তোমরা। তারপরে ওই যে প্রোটিন খাওয়ানো যাবে না, হ্যাঁ, বাচ্চা হওয়ার পরপরই তাদেরকে প্রোটিন খাওয়ানো যাবে না, এবং তারা কোনো পড়াশোনা হলো ডাক্তারের কাছে যাবে না, ওঝা ফকির মকি, তারপরে তোমার ট্রেডিশনাল যাদের হিলার বলি আমরা, এদের কাছে যাবে, ঠিক আছে? বলে যে কোনো পাপ করার জন্য অসুস্থতা, অসুখ হওয়া একটা পাপের কারণে হচ্ছে। তাহলে এই বিলিফের উপর ডিপেন্ড করতেছে সে কিভাবে আসলে তার ট্রিটমেন্ট করবে। ওকে, যে কারণে এই সমস্ত অনেক ক্ষতিকর প্রভাব রয়ে গেছে। সেক্স এন্ড সেক্সুয়ালি রিলেট, যেমন সেক্সুয়ালিটি এক্সপ্রেশন, তোমাদের সেক্সুয়াল হেলথ হয়ে গেছে না? ম্যাডাম জি ম্যাম। তো ওখানে তো অনেক কিছু তোমরা জেনেছো, সেজন্য আমরা খুব বেশি ডিটেইলসে যাব না। হ্যাঁ, সেক্সুয়ালিটি এক্সপ্রেশনের মধ্যে কিভাবে এক্সপ্রেস করে, কোনোদিনই বলে না যে তাকে সে ভালোবাসে বা কিছু, এই যে তার প্রতি তার কোনো ইয়ে আছে, এই যে এক্সপ্রেশন গুলো ডিফার করে। হ্যাঁ, এগুলো কালচারালি রুটেড, কিভাবে তুমি এক্সপ্রেস করবে। হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপেও কিন্তু এই বিষয়টা কাজ করছে। ওয়াইফ কোনোদিনই এক্সপ্রেস করে না তার ডিজায়ার বা তার ভালো লাগা মন্দ লাগা, কোনো কিছুই নাই। ভার্জিনিটি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভার্জিনিটি টেস্ট করে, ওয়েদার শি ইজ ভার্জিন অর নট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। যে যদি ব্লিডিং হয় দ্য ফার্স্ট ইন্টারকোর্সে যদি না হয়, ইন দ্যাট কেস দে বিলিভ যে ভার্জিন না, হেন তেন। সো দিস আর অল রং অ্যাকচুয়ালি। আমরা জানি সেটা যে ভার্জিনিটি এইভাবে অ্যাকচুয়ালি প্রুফ করা যায় না কখনোই। ফিমেল জেনিটাল মিউটিলিয়েশন তো জানো, তাই না? সো এটা আমাদের দেশে না হলেও বিভিন্ন দেশে আছে।
আফ্রিকান কান্ট্রিগুলোতে আছে, ইজিপ্টে আছে, অনেক দেশগুলোর, আরো অনেক দেশে হয়তো আছে। তো ফিমেল জেনিটাল মিউটিলিয়েশন অথবা ফিমেল জেনিটাল কাটিং এটাও এক ধরনের তোমার ব্যাড কালচারাল প্র্যাকটিস। ম্যাস্টারবেশনকে কনসিডার করা হয় অ্যাবনর্মাল হিসেবে, সো এটা এক ধরনের, ম্যাস্টারবেশন হলে ডিজিজ মনে করা হয়। মাল্টিপল ম্যারেজকে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, যে একজনের ইভেন ধর্মেও রিলিজিয়ান হিসেবেও বলে যে ও 4টা বিয়ে করতে পারবে ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু কালচারাল একটা বিষয় আছে। প্রমিসকুইটি, পার্টিকুলারলি আফ্রিকান কান্ট্রিতে প্রমিসকুইটিটাকে অ্যাপ্রুভ করা হয়, তারা এটাকে সমাজে তারা খুব একটা ডিসকারেজ করে না। পলিগেমাস যে সোসাইটি, সেটাও কিন্তু মোটামুটি দেখা যায় যে আছে, আমাদের সোসাইটিতে আছে। দিস ইজ অলসো ভেরি ব্যাড টাইপ অফ প্র্যাকটিস। যেগুলো পলিঅ্যামারাস রিলেশনশিপ হবে, পলিঅ্যান্ডারাস হয়েছে তো পলিঅ্যামারাস হবে, ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নিও। পলিঅ্যামারাস রিলেশনশিপ, সেটা তো তোমরা জানো যে একজন মানুষের অনেকের সাথে সম্পর্ক থাকে, কিন্তু এই যে সম্পর্ক থাকে তাদের সবার মধ্যে আবার জানাশোনা, অর্থাৎ এটা এক ধরনের গ্রুপ তৈরি হয়, ঠিক আছে। সো এই যে রিলেশনশিপ গুলো, দ্যাট অলসো লিডস টু মানে ডেট্রিমেন্টাল অনেক ইফেক্ট হতে পারে। আর ডিসেবল সেক্সুয়ালিটি মিথ, ডিসেবল পপুলেশন যারা আছে তাদের জন্য অনেক ধরনের মিথ আছে, যে তার, ঠিক আছে, যে তারা অ্যাসেক্সুয়াল, এবং যদি কোনো এইচআইভি পজিটিভ থাকে, যদি কোনো ডিসেবল বা ভার্জিনের সাথে সে রিলেশনশিপে যায়, ইন দ্যাট কেস তাহলে তার এইচআইভি কিওর হয়ে যাবে। এই ধরনের অনেকগুলো মিথ আছে। তাহলে এটা হলো সেক্সুয়াল সেক্সুয়ালি রিলেটেড কি ধরনের কালচারাল মিথ বা প্র্যাকটিস গুলো আছে। এখন আমরা বলছি যে উইমেন স্ট্যাটাসের সাথে কালচারাল প্র্যাকটিসটা অনেক ডিপেন্ড করে। উইমেন স্ট্যাটাসের মধ্যে ডিভিশন অফ লেবার এন্ড রিসোর্সেস, এটা আমাদের সোসাইটিতে বেসিক্যালি কি ধরনের উইমেন কি ধরনের কাজ সে করবে, কি কি তার রিসোর্স সে পাবে। তাহলে এই যে তার যে একজন উইমেনের যে এম্পাওয়ারমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার উইমেন্স হেলথ এবং চিলড্রেন্স হেলথের জন্য, এবং কি কাজ করবে সেই ডিভিশন অফ লেবারটাও কিন্তু অনেক ম্যাটার করে। যেমন বাসার সমস্ত কাজ একজন মহিলাকে করতে হবে, শিশু যত্নের সাথে সব কাজ মহিলাকে করতে হবে, ঠিক আছে। এই যে আমাদের কালচারাল নর্মস এন্ড প্র্যাকটিস যেগুলো আছে ডিভিশন অফ লেবার এন্ড রিসোর্সের ক্ষেত্রে, এবং তার কোনো পার্সোনাল কোনো ধরনের সে বিলঙ্গিং তার নাই, ওকে, বিলঙ্গিং থাকে না, সে কোনো কিছু ইনহেরিট করে না, তার প্যারেন্টাল যে রিসোর্সেস গুলো থাকে। তো এটা সব জায়গায় কিন্তু এটা এই কমন একটা প্র্যাকটিস। তো এইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি যে কালচারাল প্র্যাকটিস কেমন হবে। এই যে কালচারাল প্র্যাকটিস, এই যে ডিভিশন অফ লেবার এবং রিসোর্সের ক্ষেত্রে, এটাও উইমেনদের জন্য ডেট্রিমেন্টাল, হেলথের জন্য ডেট্রিমেন্টাল। এডুকেশন, এমপ্লয়মেন্টে মেয়েরা এডুকেটেড হয় না, এমপ্লয়মেন্টে তার এখন পর্যন্ত লেস প্রায়োরিটি থাকে। সো এটাকে তাকে লেস এম্পাওয়ার করছে। লেস এম্পাওয়ারমেন্ট হচ্ছে তার যে ধরো নিজের যে ক্যাপাবিলিটি টু স্পেন্ড ফর হারসেলফ, নিজের জন্য সেই ক্যাপাবিলিটিটা কমিয়ে যাচ্ছে। সো দ্যাট কজেস এ ডেট্রিমেন্টাল ইফেক্ট এই ডিসক্রিমিনেশনটার জন্য। ম্যারেজ এন্ড প্রেগনেন্সি রিলেটেড অলরেডি তোমরা জানো, এটাও ডিপেন্ড করতেছে উইমেন স্ট্যাটাসের উপরে। উইমেন যদি এডুকেটেড হয়, উইমেন যদি এমপ্লয়েড হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে তার ম্যারেজটা ডিলে হবে, সেক্ষেত্রে দেখা যাবে তার ফার্স্ট প্রেগনেন্সি ডিলে হবে, বা সে কয়টা নিবে সেই ডিসিশন সে নিতে পারবে। সো এই আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সিও ডিপেন্ড করতেছে উইমেন স্ট্যাটাসের উপরে। কন্ট্রাসেপশনে ফিমেল মেথড হবে না কোনটা হবে, দ্যাট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন উইমেন স্ট্যাটাস। উইমেন যদি ডিসাইড করে যে তার জন্য এটা সে ইউজ করতে পারছে না কোনো কন্ট্রাসেপটিভ মেথড, তাহলে হয়তো কোনো সে তার ভয়েসটা রেইজ করতে পারবে যদি উইমেন স্ট্যাটাসটা বেটার থাকে, ওকে। সো উইমেন স্ট্যাটাসের উপরে এই ধরনের কালচারাল প্র্যাকটিস গুলো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। বাংলাদেশে রিলিজিয়ান বেসড কালচারাল প্র্যাকটিসেস আছে, এগুলো তোমরা জানো, তবুও আমরা একটু যদি দেখি যে রিলিজিয়ান বেসড কি কি ধরনের কালচারাল প্র্যাকটিসেস আছে। আর কেউ কি পড়তে চাও একটু? যে কেউ? আমি পড়তেছি। ওকে, প্লিজ। Cultural homogeneity is considered a stronger influence on the behaviors of the Bangladeshi people, with religion usually reinforcing deeper regional specific cultural values. Bangladesh is a primarily Islamic country, 83 to 90%. Hinduism and Islamic culture strongly influence health beliefs, attitude,
and perception of maternal health in Bangladesh. তাহলে এখানে আমরা কি জানতে পারছি, আমাদের দেশটা কিন্তু কিছুটা হোমোজেনাস, একই ধরনের মানে কালচারাল প্র্যাকটিস, যদিও আমি বলেছি রিজিওনাল কিছু ভেরিয়েশন আছে, কিন্তু ওভারঅল কিছু কালচারাল প্র্যাকটিস আছে। ওভারঅল টোটাল হয়তো পুরো বাংলাদেশেই একই ধরনের কালচারাল প্র্যাকটিস আছে, হ্যাঁ সেটা বলছে। আর যেহেতু আমাদের রিলিজিয়ানটা ডিফার করে, সো এই রিলিজিয়ান বেসড কিছু কালচারাল প্র্যাকটিস আছে, যেটা তার তার অ্যাটিটিউড, তার পারসেপশন, তার হেলথ, এটাকে প্রভাবিত করে, এই বিলিফগুলো। কন্টিনিউ প্লিজ। Therefore, to be considered by Bangladeshi women, maternal health care information must be presented in a culturally and linguistically regionally appropriate format that may be useful to patients, healthcare providers and other stakeholders. এটা এক ধরনের একটা স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে যে আমরা বাংলাদেশি উইমেনদের জন্য তোমার এই যে ম্যাটারনাল হেলথ রিলেটেড বা চাইল্ড হেলথ রিলেটেড যে ইনফরমেশন গুলো, সেটা আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাবো। তাহলে মানুষের কাছে পৌঁছাতে হলে আমাকে লিঙ্গুইস্টিক্যালি মানে হচ্ছে ভাষাগত ভাবে, হ্যাঁ যেমন ধরো চট্টগ্রামের গ্রাম অঞ্চলে যদি তুমি যাও, সেক্ষেত্রে ওই মহিলা তুমি যদি স্বাভাবিক ভাষায় কথা বলো, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না। তাহলে আমাদের কিছুটা তার ভাষা রপ্ত করে নিয়ে তারপরে আমার তাকে আমাকে মেসেজ দিতে হবে। বা যারা স্ট্রংলি তোমার একদম রিলিজিয়াস বিলিফ, তাহলে সেভাবে তোমার সেই তার বিলিফের উপর বেস করে, কি ধরনের বিলিফ আছে সেটার উপর বেস করে তার ভাষার উপরে কনসিডার করে আমাকে তার জন্য মেসেজ তৈরি করতে হবে। তাহলে এটাই বলেছে যে হেলথ কেয়ার প্রোভাইডারদের এটা করাটা খুবই দরকার, যে তার জন্য ওই রিজনের জন্য লিঙ্গুইস্টিক্যালি যেটা অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বেস যেটা এবং কালচারালি যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেইভাবে আমাকে তাকে মেসেজ দিতে হবে। রিলিজিয়ন যেমন ধরো যদি তুমি একজন হিন্দু আসলো আর তুমি বললা যে আপনি বেশি করে গরুর মাংস খাবেন, এই কথাটা যদি তুমি বলো, তাহলে সে কি অবস্থা হবে তার, সে কি নিতে পারবে এটাকে? তাহলে তোমার জানতে হবে যে এই রিলিজিয়নে অ্যাকচুয়ালি বিফ খাচ্ছে না, ঠিক আছে। তো আবার ধরো মুসলিম রিলিজিয়নে তারা পর্ক খাচ্ছে না। এখন যদি আমি অ্যাডভাইসে যদি আমি এইভাবে চিন্তা না করি, এইভাবে না বুঝতে পারি, তার রিলিজিয়ান ভ্যালুটাকে আমি যদি ভ্যালু না করি, তাহলে কোনোভাবেই আমার মেসেজ তার কাছে কোনো মেসেজই অ্যাকসেপ্টেবল হবে না। বোঝানো গেল? এটাই হলো এখানে মেসেজ। এখন প্রশ্ন হচ্ছে, আর অল কালচারস হার্মফুল? তোমাদের উত্তর কি? না। না। কারণ আমরাও কিছু আলোচনা করে দেখেছি, কিছু কিছু কালচার আছে যেটা হয়তো হার্মফুল না। তাহলে আমাদের দায়িত্বটা কি হবে? হার্মফুল কালচারগুলোকে ডিসকারেজ করা, আর যেটা হার্মলেস অথবা বেনিফিশিয়াল, হ্যাঁ সেটাকে আমার কি করতে হবে? এনকারেজ করতে হবে। ওকে, জি ম্যাম। So not all cultural beliefs or practice have direct adverse effect which result in the death of mothers and babies. তাহলে সবগুলোই কিন্তু খারাপ না, সবগুলোই কিন্তু আলটিমেটলি মা এবং শিশু মৃত্যুর জন্য দায়ী থাকে না। অনেকগুলো আছে যেগুলো গুড, আমরা কিছু কিছু গুড জেনেছি, আরো দুই একটা গুডের কথা বলতে পারো? গুড প্র্যাকটিস অথবা হার্মলেস প্র্যাকটিস। হার্মলেস, কোনো ক্ষতি করে না। ডেলিভারি পরে গ্রামে মনে হয় কিছুদিনের জন্য 3 দিন বা 7 দিনের জন্য একদম কমপ্লিট রেস্ট দেওয়া হয়। ওকে, দ্যাটস এ গুড প্র্যাকটিস, রাইট। কাউকে আসতে দেওয়া হয় না, বা তাকে একদম বাচ্চা ইনফেকশন প্রিভেনশন হয়, তাহলে কাউকে যদি আসতে না দেয়, দ্যাট হেল্পস ইন ইনফেকশন প্রিভেনশন। দ্যাটস ভেরি গুড। তাহলে এই ধরনের কিছু কিছু আমাদের কালচারাল প্র্যাকটিসকে খুঁজে বের করতে হবে যেগুলো আসলে বেনিফিশিয়াল। আর কেউ কিছু মনে হয় যে আরো গুড কালচারাল প্র্যাকটিস আছে যেগুলো আমরা এনকারেজ করতে পারি? বলো। পাওয়া যাচ্ছে না খুঁজে, গুড কালচারাল প্র্যাকটিস খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা হলো মুখে ভাতের কথা যদি বলি, মুখে ভাত দেয় না, একটা মুখে ভাতের একটা অনুষ্ঠান করে, কত আনন্দ করে। আচ্ছা, 6 মাস হয়ে গেলে একটা বাচ্চাকে কিন্তু একটা মুখে ভাত অনুষ্ঠান করে খাওয়ানো শুরু করে, বাইরের খাবার দেওয়া শুরু করে। হ্যাঁ, এই যে কালচারাল প্র্যাকটিস, দ্যাটস গুড প্র্যাকটিস। আরেকটা আছে যেমন স্বাদ দেয়, হ্যাঁ 7 মাসে একটা স্বাদ দেয়। স্বাদ অবশ্য একদিনের জন্য হওয়া উচিত না, স্বাদ নিডস টু বি কন্টিনিউড ওরা অল থ্রু প্রেগন্যান্সি পিরিয়ড। হ্যাঁ, ওখানে কি করে, 7 মাস হলে একটা স্বাদের ব্যবস্থা করে। স্বাদ মানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে মাকে খাওয়ানো হয়।
একটা ভ্যারাইটি অফ ফুড, এবং এটা একটা অনুষ্ঠান করে তারা, রীতিমতো অন্যরাও সেই খাবার দাবার খায়, তাই না? তো এটা হয়তো গুড প্র্যাকটিস, এটাকে এনকারেজ করতে পারি যে সারা একদিন না, এটা আপনি কন্টিনিউ করবেন, এরকম ভালো ভালো খাবার মাকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? তাহলে এই যে গুড প্র্যাকটিস, এটাকে আমরা গুড প্র্যাকটিস। আর একটা হচ্ছে যে গুড প্র্যাকটিস আর একটা এক্সাম্পল, যে মা বাচ্চাকে ব্রেস্ট ফিড করবেই করবে, ব্রেস্ট ফিডিং কিন্তু করবে, হয়তো এক্সক্লুসিভ করে না, এই ধরনের কিছু আমাদের দুর্বলতা আছে, কিন্তু আমাদের বাংলাদেশকে আমরা বলি ইউনিভার্সালি ব্রেস্ট ফিড কান্ট্রি, অর্থাৎ সব বাচ্চাই জীবনের কোনো না কোনো সময় অবশ্যই ব্রেস্ট ফিড করে। ব্রেস্ট ফিড করে না এরকম বাচ্চা নাই বললেই চলে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে ইউনিভার্সালি ব্রেস্ট ফিডিং, তাহলে আমি ব্রেস্ট ফিডিংটা এনকারেজ করবো। আর একটা হলো যে ব্রেস্ট ফিডিং কিন্তু কন্টিনিউ ব্রেস্ট ফিডিং কিন্তু আমাদের দেশে বেশি। অনেক তুমি গ্রামে মহিলাদের জিজ্ঞেস করবা, 4-5 বছরের বাচ্চা দৌড়াদৌড়ি করছে, আবার দৌড়ে এসে বুকের দুধ খাচ্ছে। বাচ্চার বয়স কত? 3 বছর, 4 বছর বা 5 বছরও এরকম হতে পারে, বুকের দুধ খাচ্ছে। ইজ দ্যাট গুড অর ব্যাড? কোনটা গুড আর ব্যাড বলো? প্রথম দিকে তো ভালো, কিন্তু বেশি বয়স হয়ে গেলে 4 কিংবা 5 বছর, এটা তো আমি যতটুকু জানি যে ওইটার আর কোনো পুষ্টিগুণ থাকে না। তাহলে আজকে তুমি জেনে যাও যে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? পুষ্টিগুণও থাকে, পুষ্টিগুণ থাকে না, সেটা ভুল, এবং বাচ্চার জন্য কোনো ক্ষতি নাই। কিন্তু কোনো কোনো রিলিজিয়াস বিলিফ আছে, তারা কিন্তু বলে না 2 বছর বেশি না, কিন্তু পরিষ্কার করে লেখা আছে 2 বছর বা তারও বেশি সময়। আমাদের মেসেজে তুমি দেখবা 2 ইয়ার্স এন্ড বিয়ন্ড, বিয়ন্ড মানেই হচ্ছে 2 বছরেরও পরে। আমি সুইডেনে আমি অস্ট্রেলিয়াতে যখন পড়াশোনা করি, একজন সুইডিশ আমাদের টিচার ছিলেন সুইডেন থেকে, উনি, আমি ব্রেস্ট ফিডিং নিয়ে একটা ওখানে প্রেজেন্টেশন করেছিলাম, আমাদের সবাইকে, ধরো এই যে তোমরা প্রেজেন্ট করছো, আমি ওরকম প্রেজেন্ট করেছিলাম, আমি ব্রেস্ট ফিডিং টপিক চুজ করেছিলাম। সেখানে ওই তখন ব্রেস্ট ফিডিং নিয়ে আলোচনা হয়, উনি ওনার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করেছে যে উনি ওনার বাচ্চাকে 4 বছর পর্যন্ত বুকে দুধ খাইয়েছে, ঠিক আছে? সো আমাদের দেশে না, বিদেশেও এরকম অনেক এক্সাম্পল আছে, যা সুন্দর দেখতে, একদম বারবি ডলের মতন একটা সুন্দর একজন মহিলা। তাহলে এই যে ব্রেস্ট ফিডিংটা সে বিয়ন্ড করছে, এই থেকে আজকে থেকে তুমি জেনে যাও যে 3-4-5 বছর ব্রেস্ট ফিডিং যদি কন্টিনিউ করা হয় কোনো ক্ষতি নেই, বরঞ্চ ভালো। কারণ যতটুকু পুষ্টি, তাও কিছুটা হলো একদম যে ন্যাচার যে পুষ্টিটা সে পাচ্ছে ওখান থেকে পাচ্ছে। কিন্তু যেটা কেন আমরা 6 মাসের পর থেকে কমপ্লিমেন্টারি ফিডিং কেন দেই? কারণ ব্রেস্ট ফিডিং এ যে নিউট্রিয়েন্টটা থাকে সেটা যথেষ্ট না, বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য আরো বেশি কিছু দরকার, ব্রেস্ট মিল্ক প্রোভাইড করতে পারে না। তার মানে এই না যে 4 বছরে ব্রেস্ট ফিডিং থেকে কিছু আসবে না। 4 বছর থেকে ব্রেস্ট ফিডিং এ ব্রেস্ট মিল্কের যে কম্পোজিশন, সেই কম্পোজিশন অনুযায়ী সবকিছু আসবে, কিন্তু সেটা শিশুর জন্য এনাফ না যে এটা খাইয়েই সে তাকে লালন পালন করতে পারবে, সেটা কিন্তু না, ঠিক আছে? তাহলে 2 ইয়ার্স এন্ড বিয়ন্ড এই কথাটা জেনে রাখো। 3-4 বছরও মুখের দুধ খাওয়ালে কোনো ক্ষতি নাই। কিন্তু কোথাও কোথাও আছে বলে যে না 2 বছর বেশি এটা পয়জন হয়ে যায়, হেন তেন, এই ধরনের কিছু কথাবার্তা, যেটা কালচারাল ব্যাড কালচার যেটাকে আমরা বলি, যেটা ডেট্রিমেন্টাল কালচার। সো দ্যাট ইজ ডেট্রিমেন্টাল কালচার। তাহলে বুকের দুধ, এবং পরিষ্কার করে ধর্মেও লেখা আছে 2 বছর বা তার কমপক্ষে 2 বছরের কথা বলা হয়েছে, যে 2 বছরের কম যাতে না হয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমাদের গুড কালচার হচ্ছে আমাদের দেশে অনেকেই দেখবা যে কন্টিনিউড ব্রেস্ট ফিডিং অনেক লম্বা সময়। সো দ্যাট ইজ গুড, যেটা আমরা এনকারেজ করতে পারি, যেটা চাইল্ড হেলথের জন্য ভালো। তাহলে আমাদের কি করতে হবে? যারা হেলথ ওয়ার্কার আছে, এখানে ট্রেন মিডওয়াইফের কথা বলা হয়েছে, বা হেলথ ওয়ার্কার যারা আছে, তারা এই হার্মলেস বিলিফ যেগুলো আছে, তাহলে কিছু আছে যে তার জন্য কোনো ক্ষতি হয় না, তাহলে সেগুলোকে নিয়ে আমাদের অত দুশ্চিন্তা করার কারণ নাই, এবং যেগুলো ভালো সেগুলোকে আমরা এনকারেজ করব, আর যেগুলো খারাপ সেগুলোকে ডিসকারেজ করতে হবে। তো কিভাবে আমরা প্রিভেন্ট করব বেনিফিশিয়াল ইফেক্টটাকে? আরেকজন যে কেউ পড়ো একটু প্লিজ। আমি পড়ছি ম্যাডাম। Yes. How to prevent harmful practices. The beneficial customs should be actively encouraged with harmless customs left alone. Harmful customs should be dissuaded or modified through education. Positive and negative effects of socio-cultural areas should be identified. এটা তো আমরা সহজেই বুঝতে পারছি, একটু আগে আমি যে কথাগুলো বললাম যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেটা হার্মলেস সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, যেটা হার্মফুল সেটা নিয়ে আমাকে সেটা নিয়ে আমাকে এডুকেশন তৈরি করতে হবে, সেটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তারপরে কন্টিনিউ করো। A good healthcare system goes far beyond just having a reliable health facility with birth attendants. We need to continually pay attention to limiting cultural beliefs and behavioral
patterns that stop local and uneducated women from using health facilities. Proper handling of culture must be ensured for a positive change in health in the society. মানে এখানে কি বলছে মূলত আহ, আমাদের যে আমরা কালচার গুলো এটা আমাদের প্রপারলি হ্যান্ডেল করতে হবে যাতে করে সোসাইটিতে পজিটিভ চেঞ্জ আসে প্রপারলি হ্যান্ডেল করতে হবে প্রপার হ্যান্ডেলের মধ্যে আমরা কি বলেছি যেগুলো হার্মলেস সেগুলোকে কোনো অসুবিধা নাই যেটা হার্মফুল সেটা নিয়ে তোমার অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যেটা যেটা বেনিফিশিয়াল যদি থেকে থাকে সেই কালচার স্পেসিফিক সেই কালচারে তাহলে সেটাকে আমার এনকারেজ করতে হবে আর একটা বলছে যে গুড হেলথ কেয়ার সিস্টেম মানেই হচ্ছে কিন্তু শুধুমাত্র যে বার্থ অ্যাটেন্ডেন্ট আছে মানে ইয়ে আছে সেটাই কিন্তু না এর বাইরেও তাকে কি করতে হবে আমাদের এই যে কালচারাল বিহেভিয়ার কালচারাল বিলিফ এই জিনিসগুলোকে আমাদের অবশ্যই অ্যাটেনশন দিতে হবে যাতে করে এই যারা অশিক্ষিত মহিলারা আছে তারা তো হেলথ ফ্যাসিলিটি ব্যবহার করবে না কেন করবে না এই বিষয়গুলো থেকে আমাদেরকে এই বিষয়গুলোকে আমাদের অ্যানালাইসিস করে বের করে এগুলোকে অ্যাড্রেস করতে হবে ওকে তো আমাদের শেষ হয়ে আসছে যে কিভাবে আমরা করব এর বাইরে তোমরা যে অ্যাড করবে হাউ টু প্রিভেন্ট হার্মফুল প্র্যাকটিসেস আর কি অ্যাড করতে পারো সেটা এখানে দেওয়া হয় নাই বলো আর কি অ্যাড করা যায় আমরা বলেছি কিভাবে তুমি উইমেন এডুকেশন বাড়াতে হবে অ্যাওয়ারনেস বাড়াতে হবে কিভাবে বাড়াবে এই বিষয়গুলো তো তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে বলো হেলথ এডুকেশন লাগবে কিভাবে তুমি হেলথ এডুকেশন মানুষের কাছে পৌঁছাবে কিভাবে পৌঁছানো যায় কিভাবে আমরা হেলথ এডুকেশন মেসেজ গুলো যেগুলো পৌঁছাবো আমরা ফিল্ড ওয়ার্ক সবচেয়ে বেস্ট হবে ফিল্ড ওয়ার্ক তারপর হচ্ছে বিলবোর্ড মিডিয়ার বিলবোর্ড তো অনেকে পড়ালেখা করতে পারে না অনেকে পড়তে পারে না ফিল্ড ওয়ার্ক সবচেয়ে বেটার হবে মানে একদম সরাসরি ওনাদের সাথে কনসাল্ট করতে হবে হ্যাঁ ফিল্ড ওয়ার্ক তাই বললে নাকি ডোর টু ডোর এক্স্যাক্টলি এই যে উঠান বৈঠক যে করে এগুলো কিন্তু ওইখানে উঠান বৈঠকে আনতে হবে তাহলেই কিন্তু এই বিষয়গুলো আর এর বাইরে মিডিয়া কে বলছিলে সব ধরনের করতে হবে আমাদের হ্যাঁ সব ধরনের করতে হবে মিডিয়াতে যেতে হবে মিডিয়া বলতে কি বোঝায় শুধু ইলেকট্রনিক মিডিয়া আর কি মিডিয়া আছে আরো আছে যে বিভিন্ন যে মানে স্কুলের কালচারাল প্রোগ্রামগুলোতে এরকম একটা টপিক রাখা উচিত যেটা বাচ্চারা অভিনয় করে দেখাবে রাইট ভেরি গুড তাহলে এটা একটা বিষয় সেখানে আছে আর কি মিডিয়া আছে মিডিয়া তো খালি কি টেলিভিশন আর কোনো মিডিয়া আছে যেটা মানুষের কাছে রেডিও হ্যাঁ গ্রামের মানুষ কিন্তু অনেক রেডিও শুনে হ্যাঁ আর এর বাইরে এখনকার দিনে তো ফেসবুক অনেক স্ট্রং সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আছে শুধু ফেসবুক না আরো সোশ্যাল মিডিয়া আছে আছে ম্যাডাম ইউটিউব কি আছে সোশ্যাল ফেসবুক ইউটিউব টুইটার রাইট আর লিংকডইন তো ইনস্টাগ্রাম রাইট অনেকগুলো সোশ্যাল মিডিয়া সেগুলোকে পডকাস্ট বলে হ্যাঁ তোমার যে পডকাস্ট তৈরি করে পডকাস্ট বলে না যে যেগুলো তৈরি করে আমরা যেগুলো দেখতে পাই এগুলো পডকাস্ট বলে সেইগুলো তারপরে আর কি করতে পারি মিডিয়া আর কি মিডিয়া আছে আমার মতে জনপ্রতিনিধি যারা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারলে সবচেয়ে অনেক বড় একটা জনপ্রতিনিধি না ওখানকার আরো যারা লিডিং আছে যেমন সেক্ষেত্রে তোমার টিচারও হতে পারে মসজিদে যে একটা ইয়া হয় আমাদের মানে ফ্রাইডেতে ইমাম তারা আগে অথবা পরে একটু ছোট করে একটা বলা এক্স্যাক্টলি লিডার তাহলে আমি এদেরকে কি বলবো কমিউনিটি লিডার্স তাহলে তুমি মেসেজগুলো কমিউনিটি লিডার্স এর মাধ্যমেও গুড মেসেজ গুড প্র্যাকটিস গুলোকে এনকারেজ করবে গুড তাহলে এই বিষয়গুলো অ্যাড করবে কিভাবে আমরা প্রিভেন্ট করব খালি এই কটা পয়েন্ট মনে রেখেই হবে না আমরা কিন্তু শেষ করে এসেছি আমাদের সেশন আজকের সেশনটা কিন্তু অনেক ইন্টারেস্টিং সেশন এবং তোমরা সবাই কন্ট্রিবিউট করেছো আমরা এখন রিভিউ করব যে আমরা আসলে কিছু লার্ন করলাম কিনা আমরা কি বুঝতে পারলাম কালচার কি কালচারের গুরুত্ব কি একটা দুটো কথা কেউ বলো ডেলিবারেটলি কালচার হচ্ছে মানে প্যাটার্ন অফ বিহেভিয়ার মানে বিহেভিয়ার প্যাটার্ন এটা আমাদের থট হতে পারে আরো কিছু আছে হ্যাঁ রাইট বিহেভিয়ার থট কমিউনিকেশন তারপর হচ্ছে যে বিলিভস রাইট কাস্টমস রাইট ভ্যালুস যেগুলো আমাদের ভিতরে থাকছে এবং যেগুলো অনেক সময় ট্রান্সমিট হচ্ছে ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন তাই না তাহলে ইম্পর্টেন্স কি কালচারাল প্র্যাকটিসের ইম্পর্টেন্স কি কারণে আসলে এটা গুরুত্বপূর্ণ কালচারাল প্র্যাকটিস জানাটা বিশেষ করে তুমি রিপ্রোডাক্টিভ হেলথের সাথে রিলেট করে যদি বলো
অনেক হার্মফুল বিলিফস আছে, সেগুলোকে আমাদের দূর করতে হবে এবং যেগুলা বেনিফিশিয়ারি আছে সেগুলা এনকারেজ করতে হবে। তাহলে আমাদের জানাটা কেন জরুরি? জানাটা জরুরি কারণ ম্যাডাম তাহলে এটা আমাদের হেলথের উপর ইমপ্যাক্ট মানে আমাদের মানে প্রবলেমটা ভ্যালুটা আর কি আইডেন্টিফাই করতে মানে পারবো, হার্মফুল খারাপ এফেক্টগুলো দিকটা প্রিভেন্ট করতে পারবো আমরা, হার্মফুল ইফেক্ট গুলা অ্যাড্রেস করা এবং আইডেন্টিফিকেশন সেটা। এক্স্যাক্টলি, তাহলে প্রথমে আমাদের জানতে হবে, তারপরে তো অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোনগুলা ভালো কোনগুলা মন্দ। কারণ হচ্ছে হেলথের জন্য খুবই ভালো বলেছো যে হেলথের জন্য খুবই ডেট্রিমেন্টাল ইফেক্ট আছে। ম্যাটারনাল হেলথ রিলেটেড কালচার ম্যাটারনাল হেলথকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, চাইল্ড হেলথ কালচার, তারপরে হচ্ছে তোমার অ্যাডোলেসেন্ট হেলথ কালচার, সেক্স এন্ড সেক্সুয়ালিটি কালচার, all have some detrimental effect towards health and well-being of women, children, adolescent, all these age group, হ্যাঁ সবাই reproductive health related যারা, men's health, সব হেলথের জন্যই detrimental effect। আর এগুলো তো আমরা অলরেডি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে অ্যাডোলেসেন্ট পিরিয়ড রিলেটেড কি কি ধরনের কালচারাল প্র্যাকটিস আছে, প্রেগন্যান্সি রিলেটেড কি আছে, এগুলো আমরা ডিটেইলস আলোচনা করেছি না, তোমরা অংশগ্রহণ করেছো। চাইল্ড বার্থ রিলেটেড কি কি আছে, সেক্স এন্ড সেক্সুয়াল রিলেটেড কি কি আছে, ঠিক কি না? এমন হয় তোমরা যদি জানতে চাই যে এই পিরিয়ডে কি কি আছে, এগুলো তো বলাটা ইজিলি তোমরা পারবে। আর উইমেন স্ট্যাটাসের সাথে কালচারাল প্র্যাকটিসটা কিভাবে রিলেট করে, উইমেন যদি এডুকেটেড হয় তাহলে তার কালচারাল প্র্যাকটিস হবে, ভালো কালচারাল প্র্যাকটিস হবে, সে ভালোটা সে অ্যাকসেপ্ট করবে, জানবে সে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা Good, very প্রিভেন্টেবল। এক্স্যাক্টলি, ভেরি গুড, কোনটা তার জন্য মন্দ। ডিসিশন মেকিং এ তার একটু বড় একটা রাইট, সে যদি তার ডিসিশন মেকিং এ তার হয় তাহলে এই স্ট্যাটাসটা কিভাবে কালচারাল প্র্যাকটিস কে ইনফ্লুয়েন্স করবে। একটা বিষয় ম্যাডাম হচ্ছে কি উইমেনের যে ইকোনমিক্যাল সলভেন্সি, সে যদি রাইট, এমপ্লয়েড থাকে এবং তার যদি ইকোনমিক্যালি সলভেন্ট থাকে, সে তার স্ট্রংলি ডিসিশনটা নিতে পারে। এক্স্যাক্টলি, তাহলে উইমেন এম্পাওয়ারমেন্ট এফেক্ট করছে উইমেন্স হেলথকে, তাই না? চিলড্রেন্স হেলথ, উইমেন্স হেলথকে, উইমেনের স্ট্যাটাসটা ইনফ্লুয়েন্স করছে। গুড, তাহলে এডুকেশন, একটা হচ্ছে এডুকেশন, এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট মানে হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, আর হচ্ছে ডিসিশন মেকিং এম্পাওয়ারমেন্ট, এই তিনটাই তার কালচারাল প্র্যাকটিসকে ইনফ্লুয়েন্স করবে। ওকে, তো কিভাবে প্রিভেন্ট করবো সেটা তো আমরা লাস্টে অনেকগুলো আলোচনা করলাম, হ্যাঁ কিভাবে প্রিভেন্ট করবো। তো আমরা কি মনে হয় সেশনটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য? জি ম্যাডাম। So, do you have any question, clarification? আশা করি মোটামুটি। কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, আমরা যখন হেলথ প্রোগ্রামে যাব, মানে যখন আমরা কোন প্রজেক্টে কাজ করব বা প্রোগ্রামিং এ যাব, আমরা কি কি অসুবিধায় পড়তে পারবো এখানে, বা আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? হেলথ প্রোগ্রামে যাব মানে হেলথ মানে প্রোগ্রাম কালচার ইমপ্লিমেন্ট করব যখন কোন প্রোগ্রামগুলো রান করা হয় বিভিন্ন এনজিও তে। হ্যাঁ, যেমন ধরো তুমি ম্যাটারনাল হেলথ নিয়ে কাজ করতে যাচ্ছ, তাই না? তুমি প্রেগন্যান্ট মহিলাদের হেলথ ইমপ্রুভ করতে যাচ্ছ, তাহলে তোমাকে ওখানকার কালচারাল প্র্যাকটিস গুলো জানতে হবে যে উইমেন হেলথ রিলেটেড তার কি কি ধরনের কালচারাল প্র্যাকটিস আছে, প্রেগন্যান্সি রিলেটেড, চাইল্ড হেলথ রিলেটেড, এগুলো জেনে ওই যে একটু আগে বললাম যে নিউ টু অ্যানালাইজ, এবং সেইভাবে তুমি তাদের কাছে মেসেজ পৌঁছাবা, সো দ্যাট তাদের মানে তাদের কাছে পৌঁছানো যায়। কারণ কি, তোমার কাউন্সিলিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে কাউন্সিলিং তোমার এমন ভাবে করতে হবে যে সে যেন ডিসগ্রেসফুল বা ডিসরেসপেক্টফুল ফিল না করে, তাকে অনার করেই কিন্তু তাকে বলতে হবে। সুতরাং তার পজিটিভ জিনিসগুলো কাউন্সিলিং এ, তো আমি জানি তোমরা হয়তো কাউন্সিলিং এর মেথড গুলো জানো, যে তার পজিটিভ জিনিসগুলোকে হাইলাইট করতে হবে, তারপরে তাকে যে জিনিসগুলো তার জন্য ডিসকারেজিং সেটা তাকে পরে বলতে হবে। প্রথমেই যদি বলে এটা করবেন না ওটা করবেন না, এইভাবে কিন্তু কখনোই বলা যায়। তাহলে যে কোনো হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে গেলে তাদের কালচারাল ইস্যুগুলোকে তোমার ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, তারপরে সেই অনুযায়ী তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি কিভাবে তাদের কাছে মেসেজ দিবা, পৌঁছাবা, সেই হিসেবে। আমি কি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি নাকি আরো কিছু জানতে চাও? না, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে নেক্সট আমাদের কিন্তু আজকে এই সেশন শেষ হচ্ছে ম্যাটারনাল হেলথে। হ্যাঁ, কমপ্লিকেশন প্রেগন্যান্সি এটা একজন তোমাদের করছো, সুতরাং ওই তোমাদের অ্যাসাইনমেন্টের পরে যদি কোনো কিছু দরকার হয়, কোনো কিছু অ্যাড করা হয়, তখন করা হবে, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্টের জন্য একটা তোমরা নিজেরা আলোচনা করে একটা সময় ফিক্স করবা। এটা সকালে হওয়ার দরকার নাই, কারণ সকালে তোমাদের আরেকটা ক্লাসের টেনশন থাকে, ওই টেনশন নিয়ে তোমরা এই প্রেজেন্টেশন করতে পারবা না, ঠিক আছে? তাহলে আমাকে জানাবা কোন দিন রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা আমরা করতে পারি। হ্যাঁ, বেশি সময় না, এটাই কি আজকে আমাদের লাস্ট ক্লাস ম্যাটারনাল হেলথ? এটাই তোমাদের ম্যাটারনাল হেলথের লাস্ট ক্লাস। আর বন্যার কাছে আমি কিছু ম্যাটারনাল হেলথে তোমার ফিগো যে স্ট্র্যাটেজি আছে, ওখানে কিছু রাইটস এর কথা বলা আছে,
ওই ডকুমেন্টটা তোমরা পড়াশোনা করবে, করে নিবে। হ্যাঁ, ঠিক জি আছে। ম্যাম। ম্যাটার্নাল হেলথ রাইটস বিষয় আছে, বোঝানো গেল? ম্যাডাম মানে আমাদের বাকি টপিকস গুলোর স্লাইড গুলো পরে একটু দিয়ে দিলে ভালো হয় আর কি। পরে স্লাইড গুলো বাকি ওটা তো যে ম্যাডাম কোনটা? বললো এই যে কমপ্লিকেশন অফ প্রেগন্যান্সি ওটা প্রেজেন্টেশনের পরে ম্যাডাম দিবে, যেহেতু আইডি না presentation পরে, ঠিক প্রেজেন্টেশনটা আছে। করছে। যদি অ্যাডিকুয়েটলি কভার না হয়, আর যদি মনে হয় অ্যাডিকুয়েটলি কভার, তাহলে তো না দিলেও চলবে, উই ক্যান লার্ন। ঠিক আছে হাবিব, তোমাদের উপর ঠিক আছে। অনেক, এখন কিন্তু তোমাদের কাছে আমি, তোমাদের কোর্টে আমি বল দিয়ে দিচ্ছি। নাও উইল হ্যাভ টু প্লে দ্য বল ওয়েল। ম্যাম দোয়া করবেন যেন আপনার বলে আশা reach করতে অনুযায়ী পারো। যেন আমরা পারফরমেন্স করতে পারি। আই এম শিওর তোমরা পারবে, কারণ তোমরা খুবই ভালো স্টুডেন্ট, খুবই ইন্টেলিজেন্ট, এবং তোমরা সব সেশন গুলোই অ্যাটেন্ড করেছো মনোযোগের সাথে। তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ইনশাআল্লাহ। তো তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে কোন দিন করবে, কার পরে কে প্রেজেন্ট করবে, ঠিক আছে? তার আগে আমাকে জানাবে যে কি তোমাদের অ্যাসাইনমেন্ট টাইটেল গুলা কি, সেটা আমাকে জানাবে, সো দ্যাট যদি কোনো কারেকশন দরকার হয় আমি তার মধ্যে তাদের কারেক্ট করে জানাতে পারি। ঠিক আছে? এটা সানোয়ারা বন্যার দায়িত্ব। জি ম্যাম। টপিক নিয়ে করছো, এটা কিন্তু অনেক আগে দেওয়ার কথা ছিল, এটা তোমরা এখনো দিতে পারছো না। তাহলে এটা আমাকে দিলে আমি তোমাদের টাইটেল গুলো অন্তত ঠিক করে দিব। আর আগে তো যেহেতু অ্যাসাইনমেন্ট করেছো, অ্যাসাইনমেন্ট আউটলাইন গুলো কি হবে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। জি ম্যাম। তো ডকুমেন্ট তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দুটোই কিন্তু তোমাদের পার্ট অফ অ্যাসেসমেন্ট। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এখন কি সবাই আছো আমার সাথে এই পর্যন্ত? জি ম্যাম। জি ম্যাম। যাক, সবাই সাকসেসফুলি করতে পেরেছো? একটু মাঝখানে একটু সমস্যা হচ্ছিল কারো কারো, জি ম্যাম। খুব বেশি মিস আউট হয়নি তো? না না ম্যাম। না মানে একটা স্লাইডও মিস হয় নাই, হয়তো 2-1 মিনিট একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল এই। ওকে ফাইন, নো প্রবলেম। সো গুড লাক। তাহলে তোমার প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আমাদের হবে, যেটা হলো যে কবে তোমাদের হবে, পরীক্ষা নিরীক্ষা কবে হবে সেটা তোমাদেরকে পরে জানানো হবে। আর তোমরা ভালো থেকো, নিরাপদ থাকো, সবসময় সুস্থ থাকবে। আপনিও ভালো ঠিক আছে? থাকবেন ম্যাম। ধন্যবাদ সবার জন্য ম্যাডাম, আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ। অসংখ্য শুভকামনা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। সুন্দর করে আমাদের জন্য অসংখ্য শুভকামনা, ভালো থাকবে। বাই বাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম।